আধা ঘন্টা চলে। সুপ্রিয় সুধী, শুভ সময়। সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এখন রমজান মাস। ধূপশিখার আঙ্গিনায় আমাদের সুপ্রিয় সকল দর্শকদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় নতুন সৃজন, মানসিক সুস্থতা। আমাদের সবসময় এক একটা পর্বে এক একটা নাম থাকে। নতুন সৃজন, স্বাধীনতার আবরণ, নতুন সৃজন, শুভ নববর্ষের আবরণ, এবং আজকেরটা হলো নতুন সৃজন, মানসিক সুস্থতা। আপনারা সবাই সাথে থাকবেন। আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের অতিথিদের কাছে। আমি সবারই নাম বলবো। আজকের আমাদের অতিথি হলেন নাফিসা ইসলাম, ফার্মাসিস্ট এবং সুস্থতা প্রশিক্ষক। ওয়েলকাম জানাচ্ছি, সুস্বাগত নাফিসা ইসলাম। নাফিসাকে একটু ফুল স্ক্রিনে দিলে। হ্যাঁ, হাউ আর ইউ? হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। ভালো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে সুস্বাগত জানাচ্ছি, ধন্যবাদ। আমাদের বরাবরের আলোচক প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, কবি, গবেষক, আবৃত্তি ও সঙ্গীত শিল্পী, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক। শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি ডক্টর সন্দীপক মল্লিক। হ্যাঁ, সবাইকে আমি অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের দীপান্বিত আলোকবর্তিকা, মানবিকতার দীপ্তিমান কাণ্ডারি, একেবারেই এনলাইটেন্ড মম অফ দিস ওয়ার্ল্ড, আই ডু বিলিভ। আমি বিশ্বাস করি তার কথকতা, তার আন্তর্জাতিকতা ভাষার যে মননশীল কথা এবং মানসিক সুস্থতা বজায় রাখবার যে প্রক্রিয়ার কথা আমরা শুনতে পাবো তার কাছ থেকে। তো তাকে অভিবাদন জানাই আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন, সার্বিক সহযোগিতায় আছেন রাহি হাসান, এবং আজকের আলোচনায় রাহি হাসান আছেন আমাদের সাথে শিক্ষক, গবেষক, মানবাধিকার সাংস্কৃতিক সংগঠক ও তথ্যচিত্র নির্মাতা। আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে রাহি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। রাহি হাসান, রাহিকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটা আসলে অনেক এক্সাইটিং। এটা একটা আলোচনা যে আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। সবসময় এটা নিয়ে আলোচনা করা হয় না। সো অনেক এক্সাইটেড ফিল করছি যে ধূপশিখার আঙিনায় আমরা সবাই মিলে আজকে হ্যাঁ, মানসিক সুস্থতা নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি রাহির কি যেন একটা বলার ছিল, সেটা বলে ফেললে তারপরে রাহিকে বলবো আমি নাফিসা ইসলাম সম্বন্ধে কিছু বলতে। ধন্যবাদ। আজকে একটু কিছু সময় নিতে চাই আমরা to put the spotlight on the special person যার জন্য এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের সব পরিকল্পনা করেন এবং কর্ণধার এবং এটার ভিশন সবকিছুই যার জন্য হচ্ছে ধূপশিখা, আমার আম্মু হানুকা হাসান শিখা। ওনার জন্মদিন ছিল এপ্রিলের 13 তারিখে। যদিও আমাদের শো ধূপশিখার আঙিনার অনুষ্ঠান ছিল না সেই দিনে, আজকেই প্রথম আম্মুর জন্মদিনের পরে। সো আমরা একটু সময় নিয়ে আম্মুকে সেলিব্রেট করতে চাই এবং ওনার যে আমরা অনেক লাকি যে তোমার জন্ম হয়েছিল, তোমার জন্ম হওয়ার কারণে আমরা তোমাকে পেয়েছি এবং এই জন্য এই দিনটা আসলে খুবই স্পেশাল। সো আমরা একটু সময় নিয়ে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। অনেক 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 শুভেচ্ছা শুভ জন্মদিনের জন্য। জানি না মল্লিকদা কিছু বলতে চান কিনা? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি যথাসম্ভব
তাকে আমি অভিবাদন জানাই। সেদিনও যথাসময়ে তাকে জানিয়েছিলাম। আসলে হুম, ধ্রুব শিখে শাহানুকা হাসান শিখা এমন একজন মানবী মা, যে আন্তর্জাতিকতার ভাষা। তার জন্মদিন পালন করা অর্থে শুধু যে আমাদের মা, সেটা বড় কথা নয়। আসলে তার সত্তায় জগন্মাতার রূপায়ণা শক্তি সমুদ্রিত হয়েছে। কারণ তার দূরে থেকেও যে আন্তর্জাতিকতা ভাষার হওয়ার যে পথ সুগম হচ্ছে শুধু তার ব্যাপ্তির জন্য, তার বাসনার জন্য। এই করোনাকালেই তাকে আমরা পাচ্ছি না, সরাসরি কাছে পাচ্ছি না। আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে মননের উন্নয়নের জন্য কাছে না পেলেও অন্তত আমরা লাইভ প্রোগ্রামগুলোতে স্ট্রিম ইয়ার্ডের মাধ্যমে বিভিন্ন রকম চ্যানেল, ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাকে কিন্তু আমরা পেয়েছি। এবং তার সদ্ভাবনা, সোনার বাংলার প্রতি যে তার প্রেম, সেই ধানফুল মাটিমা, সেই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেই সিলেট থেকে খুলনা, এই যে ব্যাপ্তি, তার মননের ব্যাপ্তি কিন্তু কাজ করেছে। আর্থ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে কিভাবে এই জনআত্মাকে, বাঙালি জনআত্মাকে ভালোর দিকে, আলোর দিকে নিয়ে যাওয়া যায়, তার জন্যেই তার কবিতার উপমা, তার সঞ্চালনা, তার উপস্থাপনা অভূতপূর্ব। এবং আন্তর্জাতিকতার ভাষার কিন্তু আমাদের মায়। তো এই জন্যেই আমি তাকে বলেছিলাম যে তুমি নিজেই একটা প্রযোজনা আনো, যে তোমার আঙিনায়, ধ্রুব শেখার আঙিনায়, এবং এটা বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন দিবস হিসেবে, বিভিন্ন দিনক্ষণ হিসেবে সেবে আবরণ করবে। এই জন্য আমি দেখেছি যে তাকে তার জন্মদিন পালন করা, তাকে অন্তরতর পুষ্পাঞ্জলি দেওয়া একটা অভূতপূর্ব, খুব জাগানিয়া একটি প্রক্রিয়া, এনলাইটেনিং পাওয়ার উইদিন আস। ইটস উইথ অস্পিসিয়াস, আমি বলবো ট্র্যাডিশনাল, একেবারে ট্র্যাক, জীবনীয় ট্র্যাক, লাইভলি লাভ টু আওয়ার বিলাভেড মম। আই স্যালুট ইউ মম, আই স্যালুট ইউ। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাকে অনেকেই আমার ফেসবুক ফ্রেন্ডরা যারা আছেন, অসংখ্য অগণিত মানুষ আমাকে উইশ করেছেন। সবাই কেক, ফুলের তোড়া এইসব কিছু দিয়েই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। তো সবার জন্যই থাকলো অনেক, অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর ধূপশিখা রাঙ্গিনায় রাহি যে বলেছে যে আমি পরিচালনা বা আমি সবকিছু করতেছি, না, এটা ঠিক না। এটা শুধু আমার জন্য না, এখানে আমার সাথে আমার ছেলে, মেয়ে, যেমন ডক্টর সন্দীপক মল্লিক, তারপর রাহি হাসান, ওনাদের অবদান কোনো অংশে কম নয়। আমরা ৩ জনে মিলেই এই ধূপশিখা রাঙ্গিনায় কে আমরা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সাথে আমাদের প্রত্যেক পর্বের যে অতিথিরা থাকেন, ওনাদের ভূমিকাও কিন্তু অনেক। আমরা অনেক অতিথি, যেমন আজকে আমাদের সাথে নাফিসা ইসলাম বা বিভিন্ন সময় বিভিন্ন অতিথিরা থাকেন, ওনাদের অবদানও অনেক। এবং সবচেয়ে বেশি বড় অবদান হলো আমাদের দর্শক মণ্ডলীর সবচেয়ে বড় অবদান। দর্শকরা সবসময় আমাদের সাথে থাকেন, ওনারা আমাদের প্রোগ্রাম দেখেন, শুনেন এবং সুন্দর, সুন্দর কমেন্টস করে থাকেন। ওনাদের জন্য থাকলো অনেক, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর যে জন্মদিনে আজকে এই উইশ করার জন্য আমরা এখানে যারা আছি সবার কাছে আমি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি সবাইকে। এই জন্মদিনের যে যারা আমাকে অভিনন্দন জানান, সেটা থেকেই বুঝতে পারি যে কত মানুষ, অনেক অজানা মানুষ আছে যারা ফেসবুকে, যাদের সাথে কথা হয় না, কখনো হাই হ্যালো হয় না, ওনারাও কিন্তু জন্মদিনে উইশ করেন, ভালোবাসেন এবং ভালোবাসার বার্তা আমার কাছে পাঠিয়ে দেন। তো ভালোবাসা এমনই একটা জিনিস যেটা অটোমেটিক্যালি মানুষের কাছ থেকে কোনো জানা নেই, শোনা নেই, কথা নেই, কোনো স্বার্থ নেই, তারপরও ওনাদের ভালোবাসায় আসলেই আমি সিক্ত। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি চলে যাব এবার রাহির কাছে। নাফিসার সাথে কিছু আমাদের আজকের বিষয় নিয়ে কিছু আলোচনা হবে। আপনারা সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু নাফিসার কাছে যাওয়ার আগে নাফিসার কাজ সম্পর্কে একটু বলে নিচ্ছি, যেন আমরা জানতে পারি যে নাফিসার ব্যাকগ্রাউন্ড বা বায়োটা। সো নাফিসা প্রফেশনালি একজন ফার্মাসিস্ট, সুস্থতা প্রশিক্ষক, যেটা হচ্ছে ওয়েলনেস কোচ।
এবং এনার্জি হিলার বাই প্যাশন। সো উনি শক্তি নিরাময়কারী, এটা ওনার মানে প্রফেশনাল ক্যারিয়ার এর বাইরে যেটা উনি ওনার প্যাশন থেকে প্র্যাকটিস করেন। আর ফার্মাসিস্টের হওয়ার সাথে সাথে উনি অলসো একজন ন্যাশনাল একাডেমি অফ স্পোর্টস থেকে মেডিসিনের মাধ্যমে ব্যক্তিগত প্রশিক্ষণ এবং পুষ্টির জন্য সার্টিফিকেশন পেয়েছেন। ওনার ফার্মাসিস্ট ডিগ্রি হচ্ছে গিয়ে রাটগার্স ইউনিভার্সিটি থেকে, এবং তিনি প্রতিরোধ এবং উচ্চ তীব্রতার ব্যবধান প্রশিক্ষণের পাশাপাশি ধ্যান, মানসিকতা এবং শক্তির কাজের বিশেষজ্ঞ। আমি এটা ইংলিশেও বলে নিচ্ছি। She specializes in medication, mindset and energy work alongside resistance and high intensity interval training. অনেক আমার মনে হয় আসলে some of these labels বা এই যে টাইটেল গুলো আসলে বাংলায় যখন ট্রান্সলেট করা হয় ওই সেম প্রফেশনাল গুলো হয়তো ওই ঠিক এক্সাক্ট ভাবে বাংলাদেশে বা বাংলাদেশি কমিউনিটি ওইভাবে প্র্যাকটিস করা হয় না। সো আমি ঠিক শিওর না যে বাংলায় যেভাবে আমরা যে শব্দগুলো ইউজ করেছি ওগুলা এক্স্যাক্টলি মানে এক্সপ্লেইন করছে কিনা। সো এই জন্য আমরা নাফিসাকে বলবো আমাদেরকে আর একটু মানে বলার জন্য ওনার কাজ সম্পর্কে। আর আজকের অনুষ্ঠানটার মধ্যে অনেকটাই আমরা একটু বাংলা এবং ইংলিশ দুইটাইতেই কথা বলবো, কারণ কিছু কিছু শব্দ আছে বা কিছু কিছু প্র্যাকটিস আছে যেগুলো হয়তো মানে এক্স্যাক্টলি ট্রান্সলেশন করা যায় না বাংলাতে। বাট আমরা আশা করছি যে আমাদের দর্শকরা ধৈর্যের সাথে আমাদের সাথে জয়েন করবেন। আমরা যেভাবে we're gonna try our best. So আমরা মেক শিওর করবো যে আমাদের ইংলিশ স্পিকিং যারা অডিয়েন্স আছেন বা বাংলা স্পিকিং যারা অডিয়েন্স আছেন আমরা দুই টাইপের অডিয়েন্সকেই আমরা অ্যাকোমোডেট করতে পারি। সো আমরা যতটা সম্ভব ট্রান্সলেশন করার চেষ্টা করব। আর অলসো আজকের টপিকটা অনেক বড় একটা টপিক, অনেক কথা বলা যাবে। আমার মনে হয় এই টপিকের মধ্যে আরো অনেক ছোট ছোট টপিক আছে যেগুলা একটা টপিক নিয়ে একটা শো করা যাবে। তো আজকের শোটাতে আমরা কাইন্ড অফ একটু ওভারভিউ আলোচনা হবে। আমরা হয়তো অনেক কিছুতেই বেশি ডিটেইলে যেতে পারবো না বা অনেক ডিপ ভাবে অনেক জিনিস নিয়ে কথা বলতে পারবো না। বাট উই থিঙ্ক দ্যাট এই কথাটা শুরু করাটাই ইজ ইম্পর্টেন্ট। এই ডিসকাশনের শুরুটাই হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট ব্যাপার। So আমি এখন একটু নাফিসার কাছে চলে যাচ্ছি। Nafisa, please introduce yourself however you'd like in addition to what I shared. And আমাদেরকে যদি তোমার কাজ সম্পর্কে একটু বলতে চাও যে তুমি কি ধরনের তোমার প্র্যাকটিসটা, how does it look like, এবং what inspired you to do this work, and how does some of your work translate to like Bangladeshi community, and how does that look like? Thank you, Nafisa. Thank you, ধন্যবাদ। So আমার নাম নাফিসা। So অনেক ছোট থেকে আমার mental health issue আমার ছিল। So growing up and stuff, আমার pharmacy স্কুলের মধ্যে আমি এইসব জিনিস কেউকে আমি কথা বলতাম না। Like I didn't tell anyone আমার এইসব problem ছিল। But অনেক once graduated আমার FAMD নিছিলাম, তারপরে আমি বুঝছি that এটা বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটা বড় একটা ইস্যু ছিল। আমি জানতাম আমার own mental health আমি অনেক seriously নিতাম, because আমি জিমে যাইতাম, আমি এমনি journal করতাম, এরকম ভাবে আমি আমার ভালো হয়েছিলাম, because আমি একটু self care নিছিলাম in order to get better. তারপরে আমার ফার্মাসি পরে আমি একটা organization শুরু করছিলাম, এটা Children of 1971, একটা বাংলাদেশি ডায়াসপোরার জন্য একটা organization ছিল। এটা একটা জিনিস main basis এই organization ছিল is understanding stories of the Bangladeshi children, and their ancestral trauma, and why they end up doing the things they do. Rahi বলছিলাম that, or Rahi বলছে that এখন তোমরা আমার বাবা মা ওরা সব দিছে আমাকে, right? They gave us everything, একটা
comfortable একটা লাইফ দিছে এই আমেরিকা এখানে এটার জন্য আমি I can think about this আমি এখন দেখতেছি that একটা ইস্যু সবসময় রাগের নিচে you know it wasn't talked about because ওরা সবাই survival mode ছিল or Rahi please translate if you can but survive I don't know if survival is a Bangla word at all or আসলে আমি জানি না but I think that's something quite simple that I think the way you're explaining it's great Okay. and it definitely makes sense just like I mean I guess just to add to that যে আমাদের বেসিক নিড যেগুলা তাই না যে মানে ওইটাতে ফোকাস করে we cannot think beyond that so like যে খাওয়া দাওয়া যে মানে রুজি রোজগার করা আমাদের রেগুলার ডেইলি জীবন যাপনের জন্য just survive করার জন্য just you know একেবারে বেসিক নিড যেটা what was your full like thought on that Oh yeah, just এখন because our সব basic need you know is taken care of এখন এটা চিন্তা করতেছিলাম and এখন আমার diaspora থেকে you know the children ওরা সব you know understand করতেছে এত you know we have these issues mental health issues because of previous generations and এটা you know it's not Ammur's fault or Abu's fault it's nobody's fault এটা you know just এমনি circumstance থেকে you know 1971 war থেকে এইসব জিনিস আসে you know growing up in poverty growing up with not enough food struggling growing up we have these issues and এইসব জিনিস আমরা বুঝতাম না we didn't understand the struggle that you know they went through and the things that they had to put on the side and now we get to deal with it and we get to understand it এই জন্য আমি এখন you know আমার wellness you know work এখন started from myself তারপরে আমার you know organizationের মধ্যে আমি you know during the pandemic এর মধ্যে সবাই depressionের মধ্যে গেছে right সবাই depressionের মধ্যে গেছে anxiety মধ্যে গেছে সবাই fear driven ওরা সবাই thought they were going to get sick you know এর জন্য আমি ওইখান থেকে আমি meditation করতাম আমি breath work করতাম আমার পুরা you know community মধ্যে আমি like আমার wellness expertise নিয়ে আসছি because আমি বুঝছি that অনেক মানুষ এটা they needed it at that time so এখান থেকে আমি you know আমি moved away from my organization and আমি just এমনি বুঝছি that you know wellness broad scale you know Bangladeshi diaspora মধ্যে is particularly but এমনি broad scale it's necessary এখন necessary because ora we see it becomes problems larger than us when we don't take care of our own mental wellness you know wars you know there's fighting there's violence এসব জিনিস you know we need to control that by controlling ourselves first so এই জন্য আমি এই কাজে থাকি and এই জন্য আমি এই কাজে আমার এত important Thank you so much, Nafisa. Yeah, I completely agree with so much of what you have shared. Actually, আমাদের মানে স্পেশালি আজকে মানে আসলে মানসিক সুস্থতা এটা এমন একটা টপিক পুরা গ্লোবালি পুরা পৃথিবীতে সবার জন্য এটা ইম্পর্ট্যান্ট রাইট সো আজকে আমরা মোর আমাদের বাংলাদেশি কমিউনিটির লেন্সের দিকে ফোকাস করছি এবং লাইক নাফিসা বলছিল যে আসলে মানে এই কাজটা মানে আমরা তো হোপফুলি সবাই আশা করছি যে প্রত্যেক যুগের সাথে প্রত্যেক জেনারেশনের সাথে আমরা আমাদের যে নেগেটিভ সাইকেলগুলো আছে সেগুলো আমরা কিভাবে ব্রেক করতে পারি এবং সেগুলো ব্রেক করার জন্য আমাদের কিছু টুলস এবং রিসোর্সেস দরকার তাই না মানে আমাদের ইন্টেনশনটা থাকলেও কিন্তু শুধু ইচ্ছাটা থাকলেই অনেক সময় হয় না এই জন্যই নাফিসের জন্য ভেরি গ্রেটফুল যে তুমি এই কাজে কমিটেড হয়েছো এবং তুমি এটাতে আরো বেশি করে শিখছো এবং তোমার কমিউনিটির সাথে শেয়ার করছো কারণ
যারা প্রফেশনালি এটা নিয়ে লেখাপড়া করছেন, তাদের যেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, যেই নলেজটা আছে, এটা যে এরকম প্ল্যাটফর্মের মাধ্যমে যখন মানে আমরা আলোচনা করে আমরা এটা শেয়ার করতে পারছি, আমাদের একজন একজনের সাথে কথা বলে বুঝতে পারছি, তাহলে এটা আমাদের লাইফের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, তাই না? এন্ড সেভাবেই আমাদের ওই ডেইলি লাইফের মধ্যে যখন এই টুলস এবং রিসোর্সেস গুলো আমরা ইউজ করতে পারবো, তখনই আস্তে আস্তে আমাদের মানে ইটস সাচ আ ক্লিশে কমেন্ট যে আমরা যদি সমাজে পরিবর্তন দেখতে চাই, আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে, তাই না? এখন নিজেদের মধ্যে পরিবর্তন আনার জন্য যেই মানে শিক্ষা আমাদের দরকার, সেই শিক্ষাগুলো কিন্তু আসলে অনেক সময় আমরা চাইলেও সুযোগ নাই ওই শিক্ষাটা অ্যাক্সেস করার জন্য, তাই না? সো এই জন্যই আসলে I would also bring it back to you, Nafisa, again. I would be curious to know যে ধরো তুমি যখন একটা ক্লায়েন্টের সাথে কাজ করছো, ওই মানে তোমার লাইক প্র্যাকটিসটা কিরকম হয়, কিছু কিছু এক্সাম্পল যদি শেয়ার করতে পারো। যেমন তুমি মেনশন করছিলে, আমরা শো শুরু হওয়ার আগে আমরা একটু কথা বলছিলাম যে বিভিন্ন টুলস আছে, থেরাপি আছে, এনার্জি ওয়ার্ক আছে, আর্ট থেরাপি আছে, রাইট? এন্ড রিসেন্টলি আমি একটা ফ্রেন্ডের সাথে কনভারসেশন করছিলাম যে অনেক সময় আমি যখন মানে আমার যখন সুযোগটা হয়েছিল যে মানসিক সুস্থতা সম্পর্কে যেসব টুলস এবং রিসোর্সেস আছে এগুলো সম্পর্কে জানার, আমারও সিমিলার লাইক হয়তো অনেক বাংলাদেশে আমাদের বয়সের যারা আছেন তারা আমাদের সাথে রিলেট করতে পারবেন। আমাদের এক্সপিরিয়েন্সটা, প্রত্যেক যুগের এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট, তাই না? সো আমারও এরকম মানে প্রায় টিনেজ বয়স থেকেই বা আরো আগে থেকেই, আমি যখন ছোট ছিলাম তখন আমি অনেক জার্নালিং করতাম। মানে আমার স্ট্যাকস এন্ড স্ট্যাকস অফ জার্নালস আছে। সো জার্নালিং একটা আউটলেট ছিল আমার জন্য, যে আমার মানসিকভাবে যেসব জিনিস যে মানে রিলিজ করার দরকার, ওইটা রিলিজ করার আউটলেট ছিল না। এরপরে যেমন ধরো আম্মুর কারণে আমরা অনেক মানে আর্টসের আর্ট মানে সংস্কৃতির মাধ্যমে অনেক জড়িত হইতে পেরেছি। সো আর্ট বিকেম লাইক আ সোর্স অফ থেরাপি ইন সাম ওয়েজ, রাইট? তারপরে যখন আরো বড় হয়েছি, যখন থেরাপি সম্পর্কে জানতে পেরেছি, আরো বিভিন্ন থেরাপির মধ্যে আরো বিভিন্ন রকম টুলস আছে, যেমন আমি পার্সোনালি শিখতে পেরেছি ডিবিটি সম্পর্কে, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, which is an extremely powerful practice, যেখানে তুমি বিভিন্ন জিনিস শিখতে পারবে, যে ইমোশন রেগুলেশন কিভাবে করতে পারি আমরা, ডিস্ট্রেস টলারেন্স কিভাবে, যখন তুমি ডিস্ট্রেস ফিল করছো ওটাকে কিভাবে টলারেট করতে পারো, এইসব জিনিস শেখা যায় ওই প্র্যাকটিসটার মাধ্যমে। তারপরে আমি অলসো শিখেছি EMDR, যেটা আই মুভমেন্ট eye movement desensitization sensitization. হ্যাঁ, সো ওইটা হচ্ছে কি একটা ট্রমা সেন্টার্ড থেরাপি, রাইট? সো অনেক সময় আমি একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম যে অনেক সময় আমি যখন এগুলো শিখছি, অনেক সময় অজান্তেই হয়তো আমি একটু পেট্রোনাইজিং টোন হিসাবে একজনকে বলছি, হ্যাঁ তোমার থেরাপি নেওয়া দরকার, হ্যাঁ তুমি এটা বাট আসলে কিন্তু আমাদের আগের যুগেও অনেক রকম মানে থেরাপিউটিক প্র্যাকটিসেস ছিল। আমাদের বাংলাদেশের কমিউনিটির মধ্যে যুগ যুগ থেকে, অনেক আগে থেকে বিভিন্ন রকম থেরাপিউটিক প্র্যাকটিস চলে এসেছে। সো আই ফিল লাইক এটা একটা ইন্টারজেনারেশনাল কনভারসেশন। আমরা যেগুলা নতুন যুগ থেকে শিখতে পারছি এগুলো আমরা শেয়ার করব, এবং আই এম কিউরিয়াস টু লার্ন যে আমাদের পূর্ব মানুষ যারা ছিলেন পূর্ব যুগে কিরকম ভাবে থেরাপিউটিক প্র্যাকটিস গুলা হয়েছে। Because I think there is a balance of learning from both times. It's nothing like black and white and this is right or this is wrong, but there are এখানে অনেক কিছু শেখার আছে. So anyways, Nafisa, I'm going to go back to with the question that how does the practice look like when you are sort of consulting with a client or working with a client? হ্যাঁ, so আমার actually two different practices আছে। আমি একটা ফিটনেস ট্রেনার হিসেবে আছে। অনেক টাইমে অনেক মানুষের, specifically women, Bangladeshi women, আমি teach করি, right? Like how to work out, how to eat right, and how to do breath work and meditation এরকম ভাবে একটা
গ্রুপে আছে। তারপরে আমার আরেকটা গ্রুপে আছে is consulting. So এসব মানুষ ওরা maybe they already work out, এসব জিনিস ওরা জানে করতে, right? But they need extra help. ওরা এখন আরেকটা লেয়ারের মধ্যে ট্রমাটা দেখতেছে, right? So এই clientele এর মধ্যে এটা energy healing করি. So specifically, it looks like talk therapy almost, right? But এটা আরো deeper করতে করতে গেলাম, we go to the root of the problem always. And এটার মধ্যে we do energy work. So এটা মেডিটেশনের মতন আছে. We look in the energetic body এর মধ্যে, right? তুমি দেখতে পারবা কই একটা trauma history দেখতে পারবা. So it's actually very interesting. এটা অনেক মানুষ জানে না, but you can see in your we hold trauma in our bodies. Our bodies are very much, like they're vehicles for our trauma. And so একটা বড় একটা concept আমি try to teach করি আমার clientদের মধ্যে is that, you have to release it through the body, or you have to release it through seeing it and acknowledging. দেখতে হবে কি হয়েছে previous history এর মধ্যে, maybe তুমি at a very young age তুমি abandoned ছিল তোমার parents থেকে, right? এসব জিনিস একটা small একটা memory থেকে তুমি দেখবা এত বড় একটা problem হয়ে গেছে তোমার লাইফের মধ্যে, right? তোমার relationship এর মধ্যে, তোমার কাজের মধ্যে, তুমি এখন তোমার distress সব সময় হয়, তুমি জানো না কেমন করে relationship ভালো করে করতে, you don't know how to maintain a relationship because of small minute things that happened in the past. Plus, তুমি দেখতে রাহি বলতেছে, the things that আমার আম্মুরা and আব্বুরা what they went through. So তোমরা you went through 1971 war. তোমরা জানো না, but like whatever happened to you, তোমার body মধ্যে ওরা your body remembers. তোমার bodyটা remember করে কি হয়েছে ওখানে। ওরা like you're mentally তুমি এটা বুঝতে পারবে না, right? But within your body ও জানে একদিন there was a huge war, and এখন তোমার আমাদের মধ্যে we have that same knowing that there was this war that happened. And এই জন্য আমার Bangladeshi community ওরা very we didn't know about the war growing up. আমাকে বলে নাই, right? Nobody really talked about the war growing up. But তারপরে at one point সবাই was so interested in the war because they understood it in their body that this is something that affects them. Right. And even though like কিছুটা লাইক মাসল মেমোরির মতো, তাই না? যে যেমন ধর আমরা কিন্তু মাসল মেমোরি আন্ডারস্ট্যান্ড করি যে ধরো তুমি যখন এক্সারসাইজ করছো, ধরো তুমি যখন বাইকিং শিখছো, রাইট? একবার যখন শিখে গেছো তোমার বডিটা মনে রাখছে, দ্যাটস হাউ উই রিমেম্বার। তুমি যখন সুইমিং শিখছো তোমার বডিটা মনে রাখছে, এন্ড দ্যাট ওই যে মেমোরিটা ইট ওয়ার্কস ফর ট্রমা অ্যাজ ওয়েল, নট জাস্ট লাইক, রাইট? সো দ্যাটস লাইক আ ওয়ে অফ থিংকিং যে আমাদের বডি আসলে মানে এত পাওয়ারফুল, ইটস লাইক ইউ সেড আ ভেহিকল ফর ট্রমা, যে এটা একটা মানে ভেহিকলের বাংলা কি, লাইক একটা যানবাহন। সো লাইক ট্রমার যানবাহন, জাস্ট লাইক ইট ক্যান, যেমন আমরা যখন রোজা রাখছি, রাইট? যে আমাদের বডিটা কিন্তু এই 30 দিন লাইক একটা ট্রেন হয়ে যায়, মানে এটা গেট ইউজ টু। সো জাস্ট লাইক সিমিলার টু দ্যাট, লাইক ট্রমা অর অ্যাবিউজ, লাইক ইট কাইন্ড অফ গেটস ইউজ টু দ্যাট। হ্যাঁ আরেকটা জিনিস, no sorry, I mean just I'm able to see আরেকটা জিনিস is আমার bodyটা এই জন্য like we get pain in our bodies, we become illness and stuff. It emotional health তো এইসব জিনিস we don't think about it, but emotion stuff, the fear, the sadness, এইসব জিনিস এটা build করতে করতে it can lead to illness. So it can lead to cancer, it can lead to diabetes, it can lead to all these things. এইসব জিনিস the way, because it affects our stress, it affects the way we eat, it affects our sleep. These are all things that we don't realize. এইসব জিনিস, where does this come from? Why does this person have cancer? Why does this person, get this rare disease? এইসব জিনিস emotional health এর মধ্যে
তুমি বুঝতেছো না, but like our bodies hold on to it, and Right. when they can't release it, right, এটা রিলিজ করতে পারবে না, তারপরে it develops into an illness. এজন্য a lot of my clients, they have chronic illnesses, they have rare diseases, they have like high triglycerides, like small things too, like our diabetes and things like that. And a big part of it is helping them understand emotional health and how that plays a part, and really release it, starting to release that. So that can look like energy healing, breath work, and what it. So like nishash nite, you can release that you can release it through crying, you can Yeah. release it through art. It's just acknowledging the pain, and এইসব জিনিস, we don't like to talk about it. এটা বাংলাদেশি community মধ্যে এটা অনেক taboo to talk about the things we go through, but it's needed at one point, and therapy and these practices are so important. And let's touch on that for a second, যে আসলে মানে একটা I think এটা অনেক বড় একটা টপিক, যে এই জিনিসগুলো ট্যাবু কেন। যেমন আমার জন্য খুবই শকিং একটা জিনিস ছিল যে এটা ট্যাবু কেন, লাইক এটা তো আমরা কি সবাই সুস্থ থাকতে চাই না? সো সুস্থ যদি থাকতে চাই, তাহলে এটা তো একটা নরমাল একটা জিনিস যে আমাদের সুস্থতা সম্পর্কে জানা, তাই না? কিন্তু so I think that's another topic that's related to more like political things of like power dynamic and things like that. But just to নাফিসা, তুমি লাস্ট যে জিনিসটা বললে ওটা একটু আমি বাংলায় বলে নিচ্ছি, এরপরে আমরা ডক্টর মল্লিকের কাছে যাব, একটু শুনবো ওনার যদি কোনো থটস শেয়ার করতে চান অ্যাবাউট আমরা যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করছি। সো তুমি বলছিলে যে তোমার ক্লায়েন্টদের সাথে যে যখন ছোটখাটো জিনিস যায়, একজন মানুষ ধরো ভয় আছে বা এংজাইটি আছে, এই জিনিসগুলো বা একটা ট্রমাটিক ইনসিডেন্ট হয়েছিল, সেটা তাদের বডির মধ্যে থেকে যায়, এবং সেটা আস্তে আস্তে এটা যদি রিলিজ না করা হয়, এটাকে যদি বের না করা হয় কোনো একটা মাধ্যমে, তাহলে এটা বিল্ড আপ হতে হতে অনেক বড় অসুখে পরিণত হতে পারে, এমনকি ডায়াবেটিস, ক্যান্সার, এবং ওই অসুখগুলো যদি থাকে সেগুলো আরো খারাপ হবে যদি রিলিজ না করা হয়। তো তুমি যখন তোমার ক্লায়েন্টের সাথে কাজ করছো, ধরো অনেক সময় কান্নার মাধ্যমে সেটাকে রিলিজ করা, অনেক সময় ব্রেথ ওয়ার্কটা হচ্ছে গিয়ে শ্বাস প্রশ্বাস, মানে আমরা সবাই শ্বাস নিচ্ছি, কিন্তু মেডিটেশনাল ব্রেথ ওয়ার্ক সেটা হচ্ছে গিয়ে একটু ভিন্ন ধর্মের, তাই না? যে এটা তুমি তোমার নিজেকে, মানে তোমার এনার্জিটাকে প্রেজেন্টে আনা, মানে বর্তমান মোমেন্টে আনা, তোমার শ্বাসের মধ্যে ফোকাস করা। সো ওই জিনিসগুলোর মাধ্যমে ওই শরীরের বিভিন্ন জায়গায় যেখানে মানে আমাদের যে ট্রমা বা নেগেটিভ এক্সপেরিয়েন্স গুলো আছে, ওগুলোকে রিলিজ না করলে আসলে বডিটা মানে সুস্থভাবে ফাংশন করতে পারছে না। সো তোমার কাজগুলোর মাধ্যমে তুমি এই ধরনের বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে ক্লায়েন্টসদের সাথে ওই রিলিজের কাজটা করো। ধন্যবাদ নাফিসা, থ্যাংক ইউ সো মাচ তোমার কাজের শেয়ার করার জন্য। আমরা তোমার কাছে আবার ফিরে আসছি, আরো জানবো, আরো শিখবো তোমার কাছ থেকে। ডক্টর মল্লিক, আপনি কি কিছু শেয়ার করতে চান বা আম্মু? হ্যাঁ, এবার আমরা শুনবো প্রফেসর সন্দীপক মল্লিকের কাছ থেকে। আপনি আনমিউট করেন এবং ওরা যে এতক্ষণ কথা বলল তার আলোকে আপনি একটু কিছু বলেন। ধন্যবাদ। I do believe it's with unparalleled advancement of physical, mental, আমরা যা বলি না কেন, অ্যাডভান্সমেন্ট। এখন আমি ভাবছিলাম যখন কথা শুনছিলাম, তো যতই আমরা বাংলিশ বলি বা ইংলিশ বলি বা বাংলায় বলি না কেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনআত্মার সঙ্গে মিশে যাওয়া। মানে এটা যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের আন্দোলন, আমাদের রিসার্চ, আমাদের গবেষণা কিন্তু বৃথা যাবে। হ্যাঁ, যদি আমরা শুদ্ধ ট্র্যাকেও থাকি উইথ রিসার্চ ওরিয়েন্টেশন, তাহলে কিন্তু জনআত্মার সাথে আমরা মিশতে পারবো না। তো আমার মনে পড়ছিল যে আসলে আমার আপুমনি যেটা বলছে, যে সেই জয়িত, আমি বলবো এক্সট্রাঅর্ডিনারি মুভমেন্ট, মোটিভ, মুড, এবং যাকে বলা হয় বিস্তারণ। তো অনেকগুলো পোর্শন চলে আসে আর কি, অনেকগুলো উইং চলে আসে এগুলো ভাবতে গিয়ে। আমি
নাফিসা মাকে অভিবাদন জানাই যে তোমার জন্ম কোথায়, তুমি সরাসরি বলো তোমার জন্ম কোথায় নাফিসা মা। একটু আনমিউট করতে হবে। থ্যাংক ইউ। ওকে। আমি এখন ফিলাডেলফিয়ায় থাকি। আমার আম্মু নোয়াখালী থাকে, নোয়াখালী থেকে। আমার আব্বু রংপুর থেকে, বাট ওরা এখন নিউ জার্সিতে থাকে। হ্যাঁ, মানে না বাংলাদেশে জন্ম হয়নি তোমার? না, না আমি এখান থেকে I'm born and brought up. So এজন্য আমি একটু আমি অনেক শিখছি। আমার last couple years আমি অনেক শিখছিলাম। তবে তোমাকে আমি উপদেশ দেব, তুমি তো একদম পুষ্পশ্রীমান, মানে যাকে বলা যায় এনলাইটেন্ড, কি বলা যায়, ফ্লাওয়ার মুভমেন্ট উইদিন ইউ, ইটস উইথ এসেন্স অফ ম্যানকাইন্ড, এসেন্স অফ মেন্টাল রিফ্রেশমেন্ট। এটা ভালো। তো যেহেতু তুমি বাংলা বলতে চাইছো, তোমার প্রাণ কাঁদে বা প্রাণ হয়তো, তুমি বাংলা করো। কারণ আমি ব্যক্তিগত জীবনে আমি ক্যাডেট কলেজে চাকরি করতাম, আমি সেখানে ইংরেজি কিন্তু মাধ্যম ছিল। আমি বাংলা ক্লাস ইংরেজিতে নিতাম। সে একটা ব্যাপার আলাদা, যে ইংরেজিতে বলতে পারছি, অনেকে বুঝবে। কিন্তু কথা তুমি, আমার মনে হয় তুমি যে ফ্লুয়েন্সি ইন ইংলিশ, দ্যাটস গ্রেট। কিন্তু ইউ মাস্ট বি উইথ দিস ট্র্যাক অফ বাংলা, তুমি পারবে আর কি, যেমন আপুমনি পারে। কিন্তু এটাও কিন্তু মল্লিকদা, সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, এটাও কিন্তু আসলে মেন্টাল হেলথের একটা টপিক, যেটা আমি সবসময় চিন্তা করি। যে আমরা আমার কিন্তু দেশে জন্ম, আমি দেশে ছিলাম প্রায় 14 বছর পর্যন্ত। সো আমার সাথে একজন যেখানে এখানে জন্ম হয়েছে তার তুলনা করলে হবে না। আবার আমিও দেশে ছিলাম না 15 বছর। আমার সাথেও আবার যারা পুরা বাংলাদেশে জন্ম করেছে, মানে লাইফ কাটিয়েছে, তাদের সাথে তুলনা করলে হবে না। সো যেমন আমরা দেশে যারা যখন ছোটবেলায় বড় হচ্ছি, আমাদের কিন্তু বাংলা ইংলিশ দুইটা শিখতেই হচ্ছে, তাই না? সো সেটা আমাদের সুযোগ করে দেওয়া হচ্ছে, কিন্তু আমেরিকায় এই সুযোগ নাই, করে দেওয়া অনেক কঠিন। অনেক যে কঠিন। একটা আমেরিকায় একটা বাংলাদেশি বাচ্চাকে বাংলা শেখানো, স্পেশালি ওই বাচ্চাটার কথা যে সে যখন একটা স্কুলে যাচ্ছে, তার আশেপাশে সবাই একটা ভেরি ডিফারেন্ট কালচার, ভেরি ডিফারেন্ট। তো সে যখন অনেক সময় বাংলায় কিছু একটা বলে ফেলছে, আমার ছোট নিস নেফিউরা যখন ওরা বাংলা ভাষায় শিখছে, স্কুলে যেয়ে যখন একটা বাংলায়, ওরা তো বুঝছে না, ইংলিশ বলার সময় বাংলা একটা কথা ওয়ার্ড বলে ফেলছে, ওকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে, বুলিং করা হচ্ছে। তখন ওরা ফিল করছে কি যে ও না, আমি বাংলা বলতে চাই না। ওরা টিভিতে দেখছে সবকিছু ইংলিশ, মনে করছে যেন ইংলিশ শিখলেই আমাকে একসেপ্ট করা হবে। সো তাদের একটা মানসিক, ফার্স্ট জেনারেশন বাঙালি যারা, তাদের কথা আমি অনেক, আমার অনেক মন থেকে অনেক কি বলবো, সিম্পেথি ফিল করি। যে তারা যখন দেশে আসছে, তাদেরকে মনে করা হচ্ছে ও তুমি বাংলাদেশি না, একটু সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তাদের তো ওই সুযোগটা নাই, এটা তো তাদের চয়েস না। সো এনিওয়েজ, এটা অন্য একটা টপিক, যেটা যে আসলে মানসিক ভাবে অনেক এফেক্ট করে যারা এখানে বাচ্চারা বড় হচ্ছে, তাদের তারা যেটা চাইছে তারা সেটা করাও অনেক সময় হার্ড হচ্ছে। আমি যেটা বলতে চাইছি, I agree. ওকে থেকে I also agree. বাংলা আমার একটা আমি শিখতেছি এখন। Like অনেক আগে থেকে, like তুমি বলতেছো, like growing up আমি বুলি করতাম, আর একটা পুরা সাদা নেবারহুডে ছিলাম। আর আমি এত আব্বু আমার সাথে ইংলিশ বলতো, because he is also corporate America মধ্যে ও ইংলিশ বলতে হবে, and he needs to practice that. So আমি এরকম ভাবে আমি বুঝি নাই, until I grew up and I understood Bangla is so important. এখন আমার এখন একটা বাংলা টিচার আমি খুঁজতেছি, আমি জানি। Yeah, it's seriously, because they should আমি জানি, like long term, I want my children to know this, right? Our entire 1971 war was on the language of Bengali, right? So we can't forget it. We can't. It's just, if I do, I fail as a Bangladeshi American, right? So I completely agree. Jani, I'm very embarrassed by my Bangladeshi, but please forgive me if you guys don't understand. কিন্তু এটা নট প্রেশার ক্রিয়েটিং ব্যাপার।
আমি যেটা বলতে চাইছি সেটা কাম টু দি পয়েন্ট, সেটা হচ্ছে কি আধুনিক বিশ্ব কিন্তু ট্রান্সলেটিং মুডে, রেন্ডারিং মুভমেন্টে আছে এখন। এখন ট্রান্সলেটিং মুভমেন্ট আছে, যে কোনো ভাষার অবলীলায় ট্রান্সলেটেড হয়ে যায়। এটা কোনো হুম। ব্যাপার না, যদি কেউ না করতে পারে এটা আমাদের ব্যর্থতা, আধুনিক বিজ্ঞানের ব্যর্থতা। আমার মনে হয় উইথ শর্ট টাইম উই মাস্ট বি উইথ দিস ট্র্যাক। আমরা যে যে ভাষায় বলি না কেন, যে যে ভাষায় আমরা বুঝতে পারি সেই সেই ভাষায় রেন্ডার হয়ে যাবে। এটা কিন্তু হতেই হবে, কারণ আমার উদ্দেশ্য কিন্তু ভাষা শেখা নয়, অবলীলায় ভাষা শেখা হয়ে যাবে, অবলীলায় আমি বুঝতে পারবো। এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ের ব্যাপারটা। কিন্তু আমি চাইছি যে আমার যে ফিজিক্যাল শুদ্ধতার সাথে মেন্টাল শুদ্ধতার যে সম্পৃক্ত দ্রবণ হয়ে আছে, অ্যাটাচমেন্ট আছে, সেটা আমি কিভাবে করতে পারি। যেমন আমি যদি বলি, এটা অনেক বিস্তৃত একটা বিষয়, যে অত আমি ইংরেজি একটু বলতে পারি, লিখতে পারি, আমি হয়তো বলে ফেললাম বা বুঝিয়ে দিলাম। যে যখন যত তাড়াতাড়ি পারে বুঝিয়ে দেওয়াটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এই জন্যই এখন পৃথিবীটাই কিন্তু যে রেন্ডারিং মুভমেন্ট আছে, আমি যেটা বললাম যে সাথে সাথে ট্রান্সলেটেড হয়ে যাবে, সেই প্রক্রিয়া কিন্তু চলে গেছে। এখন কথা বললে সেটা অনুদিত হয়ে যায় অবলীলায়, মরে যায়। ইউ নো ইট ভেরি ওয়েল। ইউ টু দ্য গ্রেটেস্ট, কি বলা যায়, অবজারভেটর ইজ উইথ সেল। একবার মডার্নিজম, মডার্নিজম উইথ দি নিউ, একবার লেটেস্ট মডার্নিজম। তো এই জন্য বলছি আর কি, যে অবলীলায় বাংলা যারা সরাসরি শারীরিক, মানসিক, আত্মিক সমুন্নতির যে উন্নয়নের ধারায় আছে, তাদেরকেই সময় সুযোগ নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন? তারা বাংলা শিখতে পারে, ইংরেজি শিখতে পারে, কিন্তু যে অনুভূতিটা, যে মাতৃভাষা এমন একটা মাধ্যম, সেখানে বেশি করে বোধ করা যায়, বেশি করে বোঝানো যায়। এই জন্যেই যত তাড়াতাড়ি পারা যায়, যত মেকানিজম আছে, যত উইং আছে, সব মেকানিজমগুলো আমরা ব্যবহার করে আমরা চাই যে এখন আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে পৃথিবীটা রসাতলে যাচ্ছে যদি বলি, আবার যদি বলি না রসাতলে যাচ্ছে না, আমরা কনভার্ট করছি, ডাইভার্ট করছি টু যে লাইভলি লাভ যেখানে থাকবে, আমাদের সকলের সাথে আমরা ঐক্যমত্য নিয়ে টুগেদার একেবারে ফাইন মুডে চলে যাব, সেটার সাধনা বেশি হচ্ছে পৃথিবীতে। এই জন্যেই আমাদের কোনো এটা কোনো সমস্যা না। তা আমি যেটা বলছিলাম, বেলাবের রাফিস আমাকে বলছিলাম, যেহেতু এমন একটা বিষয়ে তার তৃষ্ণা আছে, মেন্টাল হেলথ, মেন্টাল হেলথের সঙ্গে ফিজিক্যাল হেলথের তো অঙ্গাঙ্গি জড়িত। এই জন্য তাকে আমি বলছি যে যত তাড়াতাড়ি পারা যায়, যত তাড়াতাড়ি পারা যায়, অন্তত মাতৃভাষা বাংলা ভাষাকে তাড়াতাড়ি শিখে গেলে আমরা উপকৃত হব, বা আমাদের অন্তত মানুষ যারা বস্তিতে গ্রামে বাস করে, তারাও তার সুভাষণ শুনে যে এইভাবে শরীরকে রক্ষা করতে হয়, মনটাকে রক্ষা করতে চায়। আচ্ছা যাও, এটা আমার মূল বিষয় না। বিষয়টা, আসল বিষয় হচ্ছে কি, আমি যেখানে বাস করি সেই জনগণ কিভাবে মেন্টাল হেলথকে রক্ষা করে, সেটা আমি একটা উইং, এই নিয়ে অনেক গবেষণা করা যায়। আমি যদি বলি যে ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক একটা মাধ্যম, একেবারে কবিরাজি মাধ্যম, ভালো হোক আর না হোক, এটা তারা ব্যবহার করে। আরেকটা হচ্ছে কি, ছুমন্ত দিয়ে যায়, যে ফু দেয়, এই বল নেই নেই, বল তো রোগ নেই নেই, ফু, এরা ফু দেয়। আচ্ছা, আরেকটা হয়তো লোকজ কিছু সাংস্কৃতিক পূজা আছে, শীতলা পূজা, শীতল করে দেবে আর কি, রোগ ব্যাধি থাকবে না, কলেরা এগুলো দূরে যাবে। এই যে তারা মেন্টাল হেলথটাকে এইভাবে রক্ষা করছে, মেন্টাল হেলথ আসলে হচ্ছে কি না হচ্ছে, কিন্তু সেই সময়টুকুন হচ্ছে, কারণ এটা তো ফিজিক্যাল কন্ডিশনের একটা প্রক্রিয়া, কিন্তু মেন্টাল হেলথের একটা ব্যাপার। হ্যাঁ, এখন জোর করে অনেক সময় যে আমি ভালো আছি, ভালো আছি, কিন্তু শরীর যদি আমাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যায়, ব্যাকে নিয়ে যায়, তাহলে মেন্টাল হেলথ কিন্তু টিকে থাকবে না। এই কাজটি কিন্তু ব্যাপার, খুব বিভিন্ন রকম ব্যাপার আছে আর কি। এখন ভাবছি কি, যে আমি বাঁচবো না, আমি বিড়ি খাওয়া ধরেছি, আমার বিড়ি ওই সময় না খেলে আমি বাঁচবো না, বাঁচবোই না। শারীরিকভাবে ভোজন করছি, তখন আমার সুন্দর করে ঘুমিয়ে যাচ্ছে, কি সুন্দর। আসলে সে অধঃপতনে যাচ্ছে, এটা কিন্তু সত্যি, কিন্তু ওই সময়ের জন্য সে কিন্তু কি সুন্দর করে আমি আছি। এই যে ব্যাড প্র্যাকটিসটাকে আমরা যে মেন্টাল হেলথের একাকার করে ফেলি টু দিস ট্র্যাক, তাহলে কিন্তু অনাচার বলে। এটা কিন্তু হচ্ছে, এটা হচ্ছে, এবং যারা ওইগুলো তৈরি করে তারা সাপ্লাই দিচ্ছে। এইরকম যে অঞ্চলটা, পৃথিবীর যে যে অঞ্চল মানসিকভাবে দুর্বিষহ অবস্থায়, দুরবস্থায় আছে, অর্থনৈতিক দুরবস্থায় আছে,
পোশাক আশাকে দুরবস্থায় আছে, তাদের কোনো বোধপত্তি নেই, কিছু ওই যে কুসংস্কারাচ্ছন্ন হয়ে আছে, কুসংস্কারকেই তারা বলে সুসংস্কার। খুব ভালো আছে, এভাবে চলতে হয়। এই যে আফ্রিকান কান্ট্রিতে আমি দেখেছি যে ঠোঁটটা ফাটিয়ে এরকম এখানে একটা কি দিয়ে দেয়, আর এখানে ঝোলে আর কি, কানের নাকে ঝুলছে এত বড়, কানে ঝুলছে এত বড় একটা জিনিস। কি ব্যাপার, কি যন্ত্রণাদায়ক একটা ব্যাপার। কিন্তু ওরা কিন্তু ভাবছে খুব সুন্দর, খুব সুন্দর দেখাচ্ছে আমাকে। এখানে মুখটা হা করে সেই কি দিয়েছে, আমি দেখে অবাক হয়ে যাই। যখন বড় বড় বই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বই যখন পড়ি, তখন দেখা যায় এইগুলোর সাথে ছবি এরকম, কিন্তু আফ্রিকান কান্ট্রিতে এখন সম্প্রতি এগুলো চলছে। আধুনিক বিশ্ব তো, যে সবাইকে আমরা নিয়ে থাকবো, সকলের শরীর ভালো হোক, সকলের শরীরকে ভালো করতে হবে, সকলের মনকে ভালো করে দিতে হবে। আমি যদি বুঝি টেকনিক্স মেথোডোলজি এরকম, তাহলে তাদেরকে সেভাবে শেখাতে হবে। এই একটা প্রক্রিয়া চলেছে। তো তারই সেই শক্তিরই বিভা, এনলাইটেনিং স্ট্যাটাস অফ দিস ট্র্যাক, আমি বলি আমাদের নাফিসা মা এবং আমাদের রাহি হাসান আপুমনি। এবং তারাই কিন্তু আধুনিক সত্যময়, একেবারে সত্যময় আধুনিক বিশ্বকে গড়ে তোলার জন্যই এই ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং এই ব্যাপারে নিয়ে সাংস্কৃতিক মুভমেন্ট, এগুলো কিভাবে করা যায়, এইভাবে তাদের ভাবনাটা একেবারে লেটেস্ট ফরমেশন অফ দিস ওয়ার্ল্ড। এই জন্য আমি সেলুট করি। আর এই ধরনের কথাবার্তা আসলে শেষ হবে না। আমি প্রথমে বলেছিল যে অনেক উইং আছে, অনেক ধরনের উইং আছে, স্ট্রাকচারাল ওয়েব আছে, সেই সত্তা নিয়ে আমাদের কথা বলতে হয়। যেমন এখন আমি বললাম শুধু সংস্কারের কথা বললাম, ওই যে এই তো আমাদের সেদিনও হয়ে গেল, গাছ পূজা করে, গাছে সিঁদুর লাগায়, তারা বলে কি এখানে এই করলে আমাদের ভালো হবে, এই বললে ভালো হবে। বিরাট বট গাছ, সেই বট গাছের সিঁদুর দিয়ে সেখানে আমরা পূজা করি, দেখি সিঁদুর গাছতলা বলি, সেই গাছকে পুজো করি, এ করলে আমাদের ভালো হবে। কিন্তু তারা জানে না যে একটা পূর্ণ বয়সী গাছ, আমি যত শুনেছি 16 লক্ষ টন অক্সিজেন দেয়। তা অবলীলায় কিছু কিছু সুসংস্কার আছে। বিরাট গাছ পুজো দিয়ে, গাছকে পুজো করে অক্সিজেনের জন্য, হয়তো তারা জানে না, কিন্তু হয়তো একজন জানতো, আগের মানুষ জানতো, কিন্তু এমন ভাবে প্রসারিত হয়েছে যে জানে না কিছুই, কিন্তু অজান্তে কিন্তু ভালোটা করে ফেলছে। এই ধরনের ব্যাপার অনেক আছে। হয় আমাদের আলোচনাটা আমরা শুনতে চাইছি নাফিসা ইসলামের কাছে, তার কথাবার্তা যতদূর বুঝেছি আরো তার কাছে শুনতে হবে, এবং তার অক্সিলিয়ারি মুভমেন্টে আছে আমাদের আবুমনি বুঝিয়ে দেওয়ার জন্য। আমি বুঝি, শিখামা বুঝুক, সেটা বড় কথা না। যারা অনেক সময় এটা রেকর্ডেড হয়ে যাবে, তো এটা রেকর্ডেড হয়ে যাবে, সেখানে রেন্ডারিং ব্যাপারটা কাজ করে। এই জন্য আবুমনি মোটামুটি ফ্রেন্ড হিসেবে তুমি এই কাজটি করো। তো শুনি, তোমার কথা শুনি। দাদা, ছোট একটা কথা একটু শেয়ার করি। আপনি দুইটা জিনিস যে বললেন, একটা হচ্ছে গিয়ে আসলে ওই যে কুসংস্কার এবং সুসংস্কারের যে মানে অনেক সময় অজান্তে সুসংস্কার করা হচ্ছে, কিন্তু এটাকে কুসংস্কার বলা হচ্ছে, অনেক সময় কুসংস্কার করা হচ্ছে, সেটাকে সুসংস্কার বলা হচ্ছে। বাট আসলে ওই আফ্রিকার কথাটা যখন বললেন, আমি একটু জাস্ট একটা কশনারি আই গেস টেল বলতে চাই, যে আমি মনে করি যে আসলে অন্য সংস্কৃতির সম্পর্কে আমি পার্সোনালি অতটা আমার নলেজ নেই, যেটাকে আমরা কুসংস্কার বলছি অন্যান্য কালচারে। স্পেশালি আমাদের কালচারের মধ্যে অ্যান্টাই ব্ল্যাকনেস জিনিসটা এত বেশি বিকজ অফ হোয়াইট সুপ্রিমেসি। এগুলো অনেক বড় বড় ওয়ার্ড আমি বলছি, বাট মেইনলি যে কলোনাইজেশনের কারণে আমাদের মধ্যে যে আফ্রিকান আমেরিকানদের প্রতি একটা অন্যরকম একটা নেগেটিভ মানে লেন্স ক্রিয়েট করা হয়েছে কলোনাইজেশনের মাধ্যমে। কারণ তখন কলোনাইজেশনের সময় ধরেন, যখন এটা আমার মানে আমি কোনো বলছি না যে আমি রাইট, আমি আমার থটটা শেয়ার করছি, যে আমরা সবাই আমাদের সমাজের মধ্যে ধরেন কালারিজম একটা বিগ কারণ, যেটার কারণে অনেক মানসিক অসুস্থতা হয়। যে একজন যদি একটু লাইট স্কিন না হয়, স্পেশালি মেয়েরা যখন লাইট স্কিন না হয়, তাকে অনেক লজ্জা দেওয়া হয়, তাকে অনেকভাবে নিচু করে দেখা হয়, যে তুমি যদি তোমার গায়ের রং কালো হয় তাহলে তুমি সুন্দর না। এই যে আইডিয়াটা কিন্তু এসেছে হোয়াইট সুপ্রিমেসি থেকে, যে হোয়াইট মানুষ হচ্ছে কি সুপ্রিম, এবং যে
কলোনাইজেশনের মাধ্যমে। সো এই প্রসেসটার মাধ্যমে আমরা যে ব্ল্যাক মানুষ, আফ্রিকান আমেরিকান মানুষ পৃথিবীতে যারা আছেন তাদেরকে আমরা অনেক নেগেটিভ ভাবে দেখছি, কারণ সেভাবেই আমাকে শেখানো হয়েছে। বাট এনিওয়েজ, গোয়িং ব্যাক টু ধরেন ওদের যে কালচারাল জিনিসটা আমরা যেভাবে দেখছি, আই ডোন্ট নো, আমাদের কাছে হয়তো কুসংস্কার মনে হচ্ছে, বা মেবি ওটার মধ্যেও কিছু সুসংস্কার লুকিয়ে আছে। আমাদের সমাজের মধ্যেও বেশ কিছু ধরেন মানে স্পিরিচুয়াল প্র্যাকটিসেস আছে যেগুলা হয়তো অন্য সংস্কৃতি থেকে দেখে তাদের কাছে মানে ডাজন্ট মেক সেন্স। যেমন আমরা স্পেশালি যখন আমেরিকাতে এসেছি, অনেক রকম অন্য সংস্কৃতির মানুষরা অনেক রকম কমেন্ট করে মুসলিম প্র্যাকটিসেস দেখে, যে ও এটা তোমরা এইভাবে করছো কেন, এরকম করছো কেন, এটা তো মেক সেন্স করে না। তো আমি আমার লেন্সটা হচ্ছে গিয়ে যে আধুনিকতাই সবসময় ভালো না। অনেক সময়ে আগের সমাজেও অনেক প্র্যাকটিস ছিল যেটার মধ্যে অনেক ভালো প্র্যাকটিস ছিল। সচেতনতা এবং আম সুস্থ মানে প্র্যাকটিসটা আগেও কিছু, কিছু আগেও ছিল, কিছু, কিছু এখনো আছে। কিন্তু ওইটাকেই আমাদেরকে রেকগনাইজ করতে হবে যে মানে লাইক আধুনিকতার মাধ্যমেই আসলে অনেক সময় যে হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, এখন তোমার কথা রাইট, কিন্তু কথা হচ্ছে কি আমরা কিভাবে করতে পারি। আধুনিক মানুষ কিন্তু একেবারে পূর্ণতা নিয়ে যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক। বিজ্ঞান মনস্কতা কেন প্রয়োজন? আমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এটা আদৌ কি যে সংস্কার বা কুসংস্কারকে সুসংস্কার যাই বলি না কেন, এটা কি আমাকে টিকে থাকতে সাহায্য করবে কিনা, মানসিকভাবে শারীরিকভাবে টিকে থাকতে সাহায্য করবে কিনা, শুধু আমার না সকলের। তাহলে দ্যাট ইজ দ্য রাইট থিং, যে আমি যুক্তিবাদী কিনা, যে এটা যুক্তি দিয়ে বুঝবো আমরা, লজিক থাকতে হবে যে এটা কেন করছে, এটা তো লজিক থাকবে। আধুনিক মানুষ কিন্তু প্রশ্ন করে, এবং আধুনিক মানুষ হয়েছে অনেক দিন ধরে 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 কিন্তু অনেক বছর গেছে, কিন্তু অনেক হাজার বছর গেছে কিন্তু, এবং যুক্তিবাদী হয়ে উঠছে। এখন আমরা ভাষা কোনো ব্যাপার না। নিউ ইয়র্কে তুমি নর্থ ক্যারোলিনায় আছো, নাবিস আমার কোথায় জানো, যাই হোক আমার মনে নেই, ফিলাডেলফিয়া। আচ্ছা, ঠিক আছে। এখানে থাকি না কেন, ভাষা কোনো ব্যাপার নয়। আমরা বোধের শক্তি, বোধের যে যুক্তিবাদিতা, এটা কতটুকু অ্যাটেস্টেড হয়ে আছে, দ্যাট ইজ দ্য রাইট থিং। এবং বিজ্ঞান মনস্ক কতটুকু, কারণ বিজ্ঞান মনস্কতা এবং যে যুক্তিবাদিতা ছাড়া হবে না। এখন আধ্যাত্মিকতার নামে যদি কেউ অপকার করে বসে, তাহলে সে বোঝে না। যেমন আমি কিন্তু আধ্যাত্মিকতা আমি যখন বিশ্লেষণ করে বাংলায়, অধি একটু উপসর্গ, প্রিফিক্স, অধি, অত মন অধ্যাত্ম, অত মানে গতিগুণ। গতি কখন থাকে? যখন অবগতি বা অপগতি বেশি দিন টেকে না, কিন্তু সৎ গতি কিন্তু টিকে থাকে, কারণ সে অ্যাটেস্টেড, সে কিন্তু অ্যাটেস্টেড সেই শক্তি, অর্থাৎ টিকে থাকে। তাহলে অধি অর্থ মন, ইস্নিকতা, আধ্যাত্মিকতা মানে হচ্ছে যে আমার শারীরিক, মানসিক, আর্থিকভাবে খাদ্যগুণ বিচার করে, অক্সিজেন গ্রহণ করে একেবারে নিরেট, আমার যে ভেজিটেরিয়ান হলে বেশি ভালো হয় কি আমিষ, উদ্ভিজ্জ আমিষ খেলে আমি টিকে থাকবো, এটা কিন্তু পরীক্ষিত হয়ে যাচ্ছে যে আমি যদি প্রাণীজ আমিষ খাই আমাকে আয়ুষ্মান হতে সাহায্য করবে না। এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু বিজ্ঞান মমতা দিয়ে কিন্তু এগুলো পরীক্ষা নিরীক্ষা অলরেডি হয়ে গেছে আর কি। কারণ যেহেতু আমি একজন সোশ্যাল ওয়ার্কার হওয়ার চেষ্টা করি, আমি সাংস্কৃতিক কর্মী, আমাকে কিন্তু কথাগুলো বলতে হয়, আমাকে প্রধান বক্তা হিসেবে, প্রধান অতিথি হিসেবে আমাকে যেতে হয়, আমাকে গান গাইতে হয়। আমি কিন্তু এই ধরনের কথা বলি, এই ধরনের গান গাই, যে যুক্তিবাদিতা, আমি টিকে থাকবো এমন কিছু কাজ, খাদ্য যদি না থাকে আমি কেন খাবো? শুধু জিহ্বার জন্য খাবো আর মরণ পানে ধাবো, দিস ইজ নট ট্রুথ। আমরা তো ওই মাস্ট নট বি এলিমিনেটেড ফ্রম দিস beloved earth। আমরা এলিমিনেট হতে আসিনি, আমরা টিকে থাকতে এসেছি। আমরা অক্সিজেন নেবো, তার জন্য বৃক্ষরোপণ করবো। আমরা জাতীয় বঙ্গবন্ধু কৃষি পুরস্কার 2 বার পেয়েছি, শুধু বৃক্ষরোপণ করে বেড়াই। আমরা যোগাসন শেখাই, আমরা খেলাধুলা শেখাই, সুন্দর করে কথা বলা শেখাই, ইন বাংলা, ইন ইংলিশ। এগুলো কেন করি? যেহেতু তার ভিতরে বিস্তারণ হতে হবে। একসময় তার কার্যক্ষেত্র হতে পারে নিউ ইয়র্ক, একসময় হতে পারে টোকিও, হতে পারে কার্যক্ষেত্রে উচ্চ শিক্ষা লাভ করেছে, কিন্তু তার মাঝে মানে এই নয় সে অমানুষ, সে যুক্তিবাদী। সে ওই কালের ওই দেশের সংস্কৃতিকে যেভাবে তার হয়ে উঠেছে সেটা বিচার দিয়ে গ্রহণ করবে। যদি গ্রহণ ক্ষমতা না থাকে সে গ্রহণ করবে না, কিন্তু সে টিকে থাকার জন্য যা যা প্রয়োজন সে তাই ব্যবহার করবে। সেই ধরনের কথা, সেই ধরনের প্রক্রিয়া, সেই ধরনের খাদ্যাভ্যাস
আর মৌলিক কিছু সারা পৃথিবীর জন্য মৌলিক যে অক্সিজেন, তার জন্য আমাদের শুদ্ধ অক্সিজেন প্রয়োজন, বৃক্ষরোপণ করার প্রয়োজন, বা যদি আমাদের অপভোগে সাহায্য করে এমন কিছু বৈজ্ঞানিক ল্যাবরেটরি আছে যেগুলো বাদ দেওয়ার দরকার আছে। শুধু বহিরঙ্গনের শারীরিক ভোগের জন্য সেগুলো আমাদের বাদ দিতে হবে। Right. এলিমিনেট করার জন্য দরকার, সেগুলো আমাদের দরকার আছে। এই জন্যেই যে যখন আমরা ধূপ শিকার আঙিনায় মানবাধিকার কথাটা আসে, তখন কিন্তু এই কথাগুলো আসবে। সংস্কৃতি চর্চা মানে আর কিছু না, মেরামত করে করে আমরা আলোর দিকে ভালোর দিকে যাব। এইগুলো আমাদের সত্তা, এই জন্যই আমাদের জেগে ওঠা। এই জন্যই নাফিসা মায়ের মতো একেবারে রত্নময় এক মাকে এনেছি। তার যে অভিব্যক্তি বাংলা ইংরেজি মিলিয়ে বলছে, আমরা কিন্তু বুঝতে পারছি, অভূতপূর্ব। আর তুমিও তো অনন্য, অনুপম। তো আরো কিছু শুনি। আমার হ্যাঁ। মনে হয় হুম এই ধরনের আলোচনাটা, এই যে তুমি যেটা বললে যে উইং করা দরকার, উইং করা দরকার। তুমি গবেষণা করো, মা থাকলো আমিও থাকলাম, উইং করে করে আমরা এগোবো। আমার মনে হয় এটা মাস্টারপিস এক্সপ্লেনেশন অফ দিস ওয়ার্ল্ড। শ্রেষ্ঠ। এইভাবে আমাদের এগোতে হবে, একদম মৌলিক মানবিকতা ধারণ করে, যুক্তিবাদিতা ধারণ করে, বিজ্ঞান মনস্ক হয়ে, এবং এই নাফিসা মায়ের মতো তারা ট্যালেন্টেড মম তাদেরকে এনে তাদের লেটেস্ট যে কোঅপারেটিভ মুভমেন্ট, স্ট্রাকচারাল ওয়েব অফ ম্যানকাইন্ড অফ ম্যানকাইন্ড, এগুলো ওই মাস্ট বি oriented to us. Yes. This is the point of view. This is the Yes. point of righteous movement of this world. I do Yes. Thank you so much, Dada. অসংখ্য 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 ধন্যবাদ এত মূল্যবান কথাগুলো শেয়ার করার জন্য। তো আমি আপনাদের অনুমতি নিয়ে একটু কমেন্টসে যাব। আমাদের সাথে কিন্তু অনেক অনেক দর্শক এসে যুক্ত হয়েছেন এবং ওনারা খুব মন দিয়ে আমাদের প্রোগ্রাম শুনছেন এবং সুন্দর সুন্দর কমেন্টসও করছেন। ডক্টর সন্দীপক মল্লিককে একটু অনুরোধ করব, আপনি শেয়ার করেন, আপনি অনুষ্ঠানটি শেয়ার করে নেন আপনার টাইম লাইনে, তাহলে আরও সবাই দেখতে পাবে। তো আমাদের সাথে যারা আছেন, আমি সবার নাম বলছি। প্রথম থেকে আমাদের সাথে আছেন অনাদি তালুকদার, একজন কবি সাহিত্যিক এবং খুব সুন্দর মনের মানুষ, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। উনি বলেছেন, অসাধারণ আয়োজন, অনেক অনেক শুভকামনা। ধূপ শিখা শুধু ধূপ শিখা নয়, মানবের পথেও হিসাবেও রয়। ধন্যবাদ অনাদি তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুলতানা বেগম আমাদের সাথে আছেন, বলেছেন শুভকামনা, আপনাকে জানাচ্ছি অনেক ভালোবাসা আপু। তারপরে মোহাম্মদ শামীম মিয়া গাজীপুর চৌরাস্তা থেকে দেখছেন। হ্যাঁ, শামীম ভাই একজন কবি সাহিত্যিক এবং খুব সুন্দর মনের মানুষ, ওনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। উনিও অনেকগুলো সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। মাহবুবা আক্তার আমার বন্ধু, মাহবুবা বলেছেন চমৎকার সুন্দর আয়োজন প্রিয় বন্ধু। তারপর আছেন মাহবুবা আছেন, হ্যাঁ, মমতাজ হাসান, কলি হাসান, তারপর ফজলুল করিম, ওনারা সেই প্রথম থেকে এই সুন্দর সুন্দর কমেন্টস করে আসছেন, বলতেন তুপসি গারাঙ্গিনা সবাইকে আন্তরিক শুভকামনা। কলি বলেছেন খুব সুন্দর অনুষ্ঠান। ফজলুল করিম বলেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সুন্দর অনুষ্ঠান হচ্ছে। তো আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটু চেক করে নিচ্ছি আর কেউ বাকি পড়লো নাকি এখানে। হ্যাঁ, তারপর এমবি ফয়জুল্লাহ জাগরণ দাদা দেখছেন, উনি বলছেন দেখছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই শিখামা এখানে এটা হ্যাঁ। দেখেছো জাকির হোসেন দুলাল? হ্যাঁ, এখন একটা ওনারটাতে মানুষ- আসছি আমি, এই আসছি। হ্যাঁ, এটা এই আসলাম অভূতপূর্ব। ওনার কমেন্টসে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর বড় একটা কমেন্টস করেছেন। তুমি পড়ে দাও, একজন একটু মানুষ, পড়ে দাও। হ্যাঁ, একজন মানুষ সুস্থ থাকার জন্য সঠিক পরামর্শ, মন মানসিকতার পরিবর্তন করতে হবে। মনকে ভালো রাখার জন্য যা দরকার তা করতে হবে। খারাপ চিন্তা ভাবনা করা যাবে না। সুষম খাদ্য খেতে হবে, হাসি খুশি থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে যা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং যখন জীবাণু শরীরে প্রবেশ করবে তখন ব্লাড সেল রেডি হয়ে থাকবে, জীবাণুকে ঘেরাও করবে। সেলগুলো পুষ্টিকর হলে জীবাণু ঘেরাও করে খেয়ে ফেলবে। সেল যদি পুষ্টিকর না হয় তাহলে জীবাণু শরীরে বিস্তার করবে। ওই জন্য পুষ্টিকর বডি হতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কমেন্টস করেছেন, খুব একটা সুন্দর পরামর্শ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই সাথে থাকুন, আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের আজকের অতিথির কাছে। রাহিকে অনুরোধ করব আমাদের আজকের অতিথির কাছে আরো কিছু প্রশ্ন রাখার জন্য। ধন্যবাদ।
হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। যারা আমাদের অডিয়েন্স আছেন, অনেক, অনেক ধন্যবাদ আপনারা দেখার জন্য, শোনার জন্য, কমেন্টস করার জন্য এবং আমাদের সাথে ধৈর্যশীল হয়ে থাকার জন্য যে আম আই থিংক বোঝার জন্য যে আসলে আমরা মানে আপনাদেরকেই আম আপনারা যেন বুঝতে পারেন এজন্য আমরা বাংলা এবং ইংলিশে কিছু বললেও এটা আমরা বাংলাতে ট্রান্সলেট করার চেষ্টা করছি বাংলাতে। হুম। সো আমরা আমাদের we're trying our best. So thank you so much for understanding and being patient with us. Nafisa, coming back to you, I we're kind of running out of time now, but I have one last question. It's kind of a big question, but if you please, you know, যেভাবে তুমি এটাকে explain করতে চাও, take your time with it. So one of the points যে actually মল্লিকদা বলেছিলেন যে ওই যে যখন মানুষ ডিপ্রেস ফিল করছে তখন ধরেন স্মোক করছে বা ধরো তোমার সাবস্টেন্স অ্যাবিউসের দিকে যাচ্ছে হয়তো লাইক অ্যালকোহল বা সিগারেট অর ড্রাগস এন্ড থিংস লাইক দ্যাট। সো আসলে যখন আমরা তখন ওইসব বিষয়েও কিন্তু সমাজে তাদেরকে অনেক নিচু করে দেখানো হচ্ছে, তাদেরকে লজ্জা দেওয়া হচ্ছে। কিন্তু আসলে আমরা যদি জড়ে যাই যে কেন এটা হচ্ছে? অনেক সময় কিন্তু এটা মানসিক অসুস্থতার জন্য হচ্ছে বা মানসিক মানে ওয়েলনেস নাই যে ওরা মানে ডিপ্রেশন হোক বা কোনো একটা কারণে তাদেরকে বদার করছে। এজন্য মানুষ বিভিন্ন মানে অনেক সময় অন্য একটা দিকে চলে যাচ্ছে, তাই না? সো অনেক সময় ধরো আমাদের আমেরিকাতে যে এই যে রিসেন্টলিও যে গোলাগুলি হচ্ছে, রাইট? যে হুম, হুম, হুম। পাবলিকে যে মানে what do we call it mass shooting হচ্ছে, তাই না? হ্যাঁ। তখন আমরা ওটাকে অনেক সময় বলছি এটা আ গানের কারণে হচ্ছে। অনেক সময় বলছি এটা মানসিক অসুস্থতার কারণে হচ্ছে। কিন্তু আসলে কিন্তু আমরা যদি দেখি যে যেই মানুষগুলা এগুলো করছে বা অনেক সময় ধরো ভায়োলেন্স যে হচ্ছে আমাদের সমাজে, ভায়োলেন্স হচ্ছে অনেক সময় রাগ থেকে। মানুষের রাগ পরিণত হচ্ছে। তুমি যে কথাটা বলছিলে যে যখন ট্রমা একজনের শরীরে থাকে build up হয়ে একটা অসুস্থতার দিকে চলে যায়। এটা শারীরিক অসুস্থতা অনেকটাই মানসিক অসুস্থতা, রাইট? তো একজনের মধ্যে যে নার্সিসিস্টিক বিহেভিয়ার ও কিন্তু অনেক সময় আসতে পারে বিকজ আনরিজলভড ট্রমা। ট্রমাটা যখন রিলিজ করা হচ্ছে না বা রিজলভ করা হচ্ছে না। তাই না? তো আমাদের সমাজে আমরা ধরো বিভিন্ন রকম অন্যায় অত্যাচার নিয়ে কথা বলছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই অত্যাচারীরা তাদের রুটে জড়ে যদি আমরা যাই যে to the root cause of oppressors, right? Sometimes it's coming from the mental mental health issues that are not resolved, right? So তুমি কি মনে করো যে আমাদের কমিউনিটিতে এটা তো আসলে একটা বড় একটা জিনিস ধরো patriarchal violence বলো yes there are societal other systemic oppression that's contributing to it, right? But aside from that আমরা যখন নিজেদের মধ্যে ভালো কাজ করার বা ভালো করার মানে ইচ্ছাটা আসছে না অনেক সময় এটা বিকজ আমরা নিজেদের মধ্যেই নিজে শান্তি পাচ্ছি না কোনো একটা কারণে আমরা অশান্তির কারণে সেই অশান্তিটাকে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে যে আমি সুখে নাই তোমাকেও সুখে থাকতে দিব না, রাইট? সো we're oppressing other people or hurting other people. So মানে তুমি what would you say like an approach in Bangladeshi community that how can we and sorry I'm adding another question and Mullikda was saying like how do we get these resources to our people, right? So if you have any thoughts about that, did that make sense? Yeah, so let me repeat it back in English. Is the first question is um what are like how can we bring what can we do to prevent these things from occurring, right? Like from mental health escalating to a point or bringing, is that correct? I don't know. Exactly. So from escalating, and then second, how can we bring it to the community? Yes. So একটা জিনিস আমি বলতে চাই because আমার I got emotional like while Dada was speaking, but like one thing that I think is really important for people with trauma and people who don't feel like comfortable in spaces, they don't feel good within themselves, is finding community. এটা একটা community হয়ে গেছে, right? একটা গ্রুপের মধ্যে তোমরা ডিসকাস করতেছো, এটা in itself is healing. এটা তোমরা বুঝতেছো না এটা like how healing this is for like our community. And I mean like I'm getting
emotional, but like this is like it's why I wanted to join this conversation, because like a big part of healing is coming together with people and sharing, right? So sharing your story, it's একটা bookএর মধ্যে আছে একটা doctor wrote course it's called The Body Keeps Score. So একটা জিনিস একটা বলছে, like he talks about how to heal trauma, and একটা জিনিস বলছে is telling your story, right? Telling your story and doing it within a community that understands. And এই জন্য আমি একটা আমার অর্গানাইজেশনের মধ্যে Children of 1971 এটা করতাম, like we used to tell stories, we used to build community and stuff, but আরো we need to do it on a broader scale. We need to do it, আমার আম্মুর সাথে করতে হবে, আমার আব্বুর সাথে করতে হবে এইসব জিনিস. It's healing when you can come together and acknowledge what has happened, and what, like, how I may have felt, my parents have harmed me, or I've been harmed, and like having people understand you is so important. Like so I think that for that is like connection, like at a friendship in mode, right? At a friendship হিসাবে, you have to have people around you that care, like genuinely care about you, love you, and like want to see you like do better, right? Because like অনেক time like our parents, you're right, like সবাই, they can have narcissistic tendencies, they can be very involved with their own thing, right? But it's holding space, like holding space for people, being patient with people and like their healing process. I'm so emotional, sorry. It's just so important that like we create spaces like this, and that is really, oh my god, I'm so sorry. No, take a moment. আমি একটা ট্রান্সলেট করছি বাংলায়, তুমি যেগুলা শেয়ার করলে খুব ইম্পর্টেন্ট। নাফিসা খুব ইমোশনাল ফিল করছে যখন দাদা কথা বলছিলেন, ওর মানে কান্না চলে আসছিল, কারণ যে ওই আমাদের যে গ্রুপটা, আমরা যে এখানে একসাথে এসেছি, একসাথে যে এই বিষয়গুলো নিয়ে আমরা একজন আরেকজনের সাথে আলোচনা করতে পারছি, এটাই একটা ফার্স্ট স্টেপ হিলিং এর জন্য। এবং সেটাই নাফিসা বলছিল যে এই কানেকশন, আমরা একসাথে আসা, আমরা একজন আরেকজনে আমাদের স্টোরি বলতে পারা, মানে আমি জিজ্ঞেস করেছিলাম নাফিসাকে যে আমাদের কমিউনিটির মধ্যে আমরা কিভাবে মানে এই মানসিক সুস্থতার জন্য টুলস গুলা কিভাবে আনতে পারি। তো সে বলছিল যে এটাই একটা টুল, যে এটা আমরা নিজেরাই হয়তো বুঝছি না যে এটা কতটা মানে পরিবর্তন আনছে আমাদের মানসিক স্বাস্থ্যের মধ্যে, যে আমরা যে একসাথে আসতে পারছি, একসাথে কথা বলতে পারছি। সে বলছিল যে একজন আরেকজনকে বোঝা, ধৈর্যশীল হওয়া, একজন আরেকজনের কথা শোনা, রিয়েলি বোঝার জন্য শোনা, এবং এমন একটা মানে ফ্রেন্ড হোক, তোমার কমিউনিটি হোক, একটা এমন মানুষের সাথে একটা মানে কানেকশন তৈরি করা যারা তোমার জন্য জেনুইনলি কেয়ার করে, জেনুইনলি তোমার জন্য তোমাকে শুনতে চায়, তোমার কষ্ট বুঝতে চায়। এবং মানে এইরকম, যেমন নাফিসার অর্গানাইজেশনটা চিলড্রেন অফ 1971, যেটা হচ্ছে একটা গ্রুপের মধ্যে যারা ৭১-এর বাচ্চা, ৭১-এর শিশুরা। সো এই যারা ৭১-এর শিশুরা, মানে this is like millennials, right? Like the it's সবাই like diaspora থেকে, like so everybody outside of Bangladesh থেকে ওরা এখন আসতেছে, like we're coming together to share stories. So যারা মানে ৭১-এর বাচ্চা, যারা ধরো আমাদের বয়সে, যে আমাদের বাবা মা যারা মুক্তিযোদ্ধা ছিলেন, তারা বাংলাদেশের বাইরে যারা আছে, তারা সবাই একটা গ্রুপের মধ্যে একসাথে এসে তাদের স্টোরি শেয়ার করছে। সো তার মাধ্যমে আমরা, এটা অনেক মানে একাকিত্ব দূর করে, তাই না? যে একাকিত্ব দূর করা একটা, যে you're not feeling lonely, you're not alone. That's one of the things that does like coming together. So Nafisa, please continue. এইসব জিনিস is like, I think that this is the first step, right? Like to have people around you, to have this, and within itself, তুমি জানো, like আমি একটা জিনিস আমি সবসময় বলি আমার clients এর মধ্যে, right? It's like আমি genuinely care করি, আমি জানি ওরা grow করতে পারবে, they can become what they want to be and stuff, and like
it's genuine love for people, right? And like, I'm so sorry. Like, I don't know why I'm so emotional today, just thinking about it. But like, it's you genuinely have to care about other people, and it's hard to do that when you're stuck in your head, right? But as you heal, like, there's more love in the world, and like that is where, like, I really believe, like, that's where like the world heals on a global scale, like not just in Bangladesh, like, which is first and foremost my has been my focus, right? But like more so like for the world is like to have people feel loved and like cared for and like know that they are like enough. And I think going and is just starting this conversation is a domino effect. Inshallah, like, in the next couple years, this will be a common topic. And, like, maybe you may not understand what I'm saying right now. Like that, I mean, now I understand, that a lot of people don't understand what I mean right now, but like in a couple years you will, like, because it will, like, when people have done their own healing, they understand it a lot more, and it's really beautiful. And I don't want to speak too much more because I think we're really over time. And I think that we talked a lot about these things, and I think this is a continued conversation. But I'm so grateful to be a part of this conversation today. So thank you. Wow, Nafisa, thank you so much. I really, from the bottom of my heart, I have been following your work, but আজকে এইভাবে তোমার সাথে এই প্ল্যাটফর্মে কথা বলতে পেরে এবং তোমার কাজ সম্পর্কে জানতে পেরে, like, I have so much respect and so much admiration for you. Thank you so much. তুমি বাংলাদেশে জন্ম না করেও বাংলাদেশের কমিউনিটির জন্য তোমার এত সহানুভূতি এবং এত compassion, এত empathy, তোমার, like, it shows, how much you love your people, how much you do for your community. And তোমার প্রফেশন থেকে তোমার, I'm sure তোমার পার্সোনাল লাইফে এবং এত কেয়ারিং এর মাধ্যমে তুমি তোমার কাজ করছো, যাদের সাথে কাজ করো। এবং তুমি, মানে, আমি তোমাকে জাস্ট একবার জিজ্ঞেস করেছি, বাট আই নো যে তুমি এই কনভারসেশনে এসেছো তোমার আন্তরিক যে প্যাশন, এই তোমার, মানে, আমাদের বাংলাদেশি কমিউনিটির হিলিং এর জন্য তোমার একটা কমিটমেন্ট এবং তোমার একটা প্যাশন। এন্ড I don't know many people like you, so we are so lucky. We're so lucky to have you in our community and so lucky to have you with us today. We are with you. We are behind you. We are following you. We need more leaders like you. And we are so lucky to have you guiding us in this process today and in our community. So please take gratitude from Dhupshikar Anginai and from all of us. And keep doing what you're doing. And please let us know how we can support you in your continuous journey. And you are welcome. তুমি ধূপশিখার আঙ্গিনায় যে কোনো সময় জয়েন করতে পারো। তুমি সবসময় এখানে অবশ্যই আম্মুর কাছে শোর সমাপ্তি করার জন্য। হ্যাঁ, আসলে আমরা অনেকক্ষণ, মানে, আমাদের কাছে মনে হচ্ছে না যে এতটা সময় গড়িয়ে গেছে, চলে গেছে। আমাদের ভাবছি যে এইমাত্র আমরা বসছি একদম, এবং একে অন্যের সাথে এত সুন্দর মানে মত বিনিময় বলতে হবে, যেটা শেয়ার, মানে হার্ট টু হার্ট আমরা শেয়ার করছি, অন্তর থেকে অন্তর দিয়ে আমরা শেয়ার করছি, শুধু মুখে নয়, কথা বলা নয়। আমাদের চারজনের সবার হৃদয় এক হয়ে গেছে, এবং যারা দেখছেন সবাই হৃদয়ের সাথে মিশে একাকার হয়ে আছেন আমাদের দর্শকরা। ওনাদের এত ভালো লাগছে, ওনারা এত বড় বড় কমেন্টস করছেন, এত সুন্দর সুন্দর কথা বলছেন। যদিও বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে এখন, কিন্তু তারপরও ওনাদের ভালো লাগছে। তো আমরা আশা রাখি যে নাফিসা ইসলাম আমাদের সাথে আরও আসবেন এবং আরও সুন্দর সুন্দর কথা আমাদেরকে শেয়ার করাবেন, দর্শকদের শোনাবেন। আর আজকে যে এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা, এক আকাশ ভালোবাসা নাফিসার জন্য, যে এত সুন্দর করে আজকে এসে। এবং রাহি তো সবসময় খুব বিজি থাকেন, কাজ নিয়ে আসতে পারে না, কিন্তু আজকে নাফিসার সাথে এই প্রোগ্রামে এসে রাহিও যে এত সুন্দর মানে সবকিছু আলোচনা করেছেন, সেজন্য রাহিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাহি দুদিকেই আছে, টেকনিক্যালিও হেল্প করছেন এবং আলোচনায়ও অংশগ্রহণ করেছেন। তো আর ডক্টর সন্দীপক মল্লিক তো আছেনই সব সময়, এবং আজকে উনি যথারীতি খুব সুন্দরভাবে সবকিছু আলোচনা করেছেন, অনুষ্ঠানগুলো শেয়ার করেছেন, সেজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো এবার চলে যাচ্ছি ডক্টর মল্লিকের কাছে, কিছু শুনবো, তারপর
আরেকটু আমরা নাফিসার কাছে আসবো শেষ বক্তব্যটুকু শোনার জন্য এবং রাহিও বলবে। ধন্যবাদ সবাইকে। ডক্টর মল্লিক। সব সময়ই আমাদেরকে থাকতে হয়, আগে বলেছি, যুক্তি নিয়ে, বিজ্ঞান মনস্কতা নিয়ে। কি, কেন, কেমন করে, কে, কখন, কোথায়, কেন, কেমন করে। আধুনিক বিশ্ব এই ধরনের প্রশ্নের উত্তর খুঁজছে এখন, বা খুঁজতে খুঁজতে একেবারে রাইট ফর্মে চলে এসছে। যারা এর বিপরীতে থাকে তারা হয় কুসংস্কারাচ্ছন্ন, না হয় অপশাসন চায়, অপকীর্তি চায়, নষ্ট ইম্পেরিয়ালিজমকে ধারণ করতে চায়, একদলকে শোষণ করতে চায়, একদলকে উজ্জ্বল করতে চায়, অমানবিক প্রক্রিয়া সবকিছু। তো এই পর্যায়ে দাঁড়িয়ে যে আমরা মায়ের আঙিনায় নাফিসা মাকে পেলাম, একজন আলোকিত, যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক, মানবতাবাদী, যার নয়ন ভরা জল, মানুষের জন্য যার নয়ন ভরা জল, ডিস্ট্রেসড, ডিপ্রাইভড যারা, বিশেষ করে শিশুদের নিয়ে তার যে কর্মোদ্যোগ, তার আন্দোলন, একেবারে আগেই বলেছি যুক্তিবাদী আন্দোলন। অনেক সময় কুসংস্কারাচ্ছন্ন আমরা পূর্বপুরুষ থেকে হয়ে পড়ি। তো এর ভিতরে যে সবকিছুই যে প্রকৃষ্টভাবে স্থাপিত হয়েছে তা কিন্তু নয়। অনেক কিছু আলোকিত, অনেক কিছু জ্যোতির্ময়, অনেক কিছু মুগ্ধতা সমন্বিত গ্রহণ ক্ষমতা নিয়ে আমাদের গ্রহণ করতেই হয়। আর অনেক কিছু আছে নাবোধক, নোট অফ নেগেশন ক্রিয়েট করে। এবং স্বার্থান্ধ যারা, যারা অপমাতবর, ছেঁচড়া মাতব্বর, যারা কায়েমি স্বার্থবাদী, তারাই কিন্তু এই কৌশলটাকে অবলম্বন করে। তারা আনুষ্ঠানিক ধর্মকে উস্কে দেয়, ধীজ মন প্রত্যয় করে যে হয়, অর্থাৎ শারীরিক, মানসিক, আত্মিকভাবে, মানসিকভাবে, আর্থসামাজিক, রাজনৈতিকভাবে আমি পরিশুদ্ধ হব, পরিব্যক্ত হব, মাস্ট বি এনলাইটেন্ড উইথ প্রপার লজিক। এর বৈপরীত্যে যারা থাকতে চায় তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের এই সাংস্কৃতিক আন্দোলন, মানবাধিকারের আন্দোলন, দুঃশিকার আঙিনার আন্দোলন। তো এইটা হলো মূল কথা। আজ একটা নতুন বিষয় নিয়ে আমরা, যে মেন্টাল পিসটা কি, মেন্টাল পিস আর ফিজিক্যাল পিস, অর্থাৎ শারীরিক মানসিক যে আনন্দ, শুদ্ধতা, এটা কিন্তু একাকার হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে যে আমি মনে মনে আনন্দ পাবো কিন্তু আমার শরীরের অবক্ষয় আসবে, এটা অনেক সময় একদল চারিয়ে দেয়। যেমন আমার সোনার বাংলায় যে নতুন প্রজন্ম, মেয়ে হোক, আমাদের পাশের পাড়ার গার্লস স্কুলে কিছু মেয়ে নাকি এই গাঁজা ভাং খাওয়া অভ্যাস করে, চুরুট বিড়ি, এবং একটা মেয়ে তো অলরেডি সুইসাইড করে ফেলেছে। এটা তো ভাবাই যায় না। তাহলে কারা সাপ্লায়ার? অনেক টাকা টাকা ইনভেস্টেড হয় এইগুলোতে। তা কারা যেন এগুলো সাপ্লাই দিয়েছে এবং কিভাবে এরা ভোজন করছে, এটা পান করছে। দেখা গেল একটা অফসিন, একটা মুভমেন্ট ঘটে গেল, সুইসাইডাল স্পটে চলে গেল, তাকে বারণ করছে তুই কেন এগুলো খাস। আর ছেলেদের কথা কি বলবো, কখন যে কোথায় কে খাচ্ছে, অবক্ষয়ের দিকে যাচ্ছে। ওই যে না খেলে আর পারছে না, খেলেই একটু শান্তি পাবো, তারপর আবার এক সময় জেগে উঠবে। এমনি আমাদের মানসিকভাবে, শারীরিকভাবে, আত্মিকভাবে এমন কতগুলো অভ্যাস আমরা করে ফেলেছি যে হেবিচুয়েশন আমাদের এসে গেছে। এবং উইথ দিস ট্র্যাক অফ হেবিচুয়েশন, এটা কি বলে, বিনষ্ট হেবিচুয়েশন, নষ্ট অভ্যাসে কিন্তু আমরা রয়ে গেছি। এই জন্যে এগুলো উৎখাত করার জন্য আমাদের সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন, যুক্তিবাদিতা নিয়ে, বিজ্ঞান মনস্কতা নিয়ে মেরামতের আন্দোলন করা প্রয়োজন। সুন্দর করে কথা বলা, এটা কিন্তু আর্টিস্টিক ওয়ে। সুন্দর করে গান গাওয়া, কি গান গাইবো, দেশপ্রেমের গান গাইবো, মাকে নিয়ে গান গাইবো, বিশ্বপ্রেম নিয়ে গান গাইবো। আমরা কালো ধলো বাহিরে কেমন, ভিতরে সবারই সমান রাঙা, এই দর্শনটাকে অ্যাপ্লাইড যাতে হয়, তার ব্যবস্থা করবো সাংস্কৃতিক মাধ্যমে, নবরসের মাধ্যমে। শুধু উপদেশ দিলে তো আমরা ভোজন করবো না। তো আমরা
এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আমি নাফিস আমাকে বলবো যে তার এই ভঙ্গি, তার যে উইং এর কথাবার্তা আরো শুনবো, এবং আমি জানি হুম, আমাদের আপুমনি, আদর ভরা আপুমনি তাকে নিয়ে আসবে আবার, এবং তার কথা শুনবো। তো তার হুম, কাছে একটা আন্তরিক দাবি, যেহেতু আমাদের এটা রেকর্ডেড হয়ে যায়, তো তো এই ইংরেজি বাংলা দুদিকে যেমন আমাদের আমরা হিউসেটেড থাকি না, তো এই জন্য একটা মুশকিল হয়ে যায়। তবুও যে আপুমনি আছে, রেন্ডারিং মুভমেন্টে আছে, এবং তাকেও বলবো, নাবিসমাকে বলবো সেও যেন একটু রেন্ডারের মধ্যে থাকে। কারণ যে কথাগুলো সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, সেইভাবে থাকলে আলোতর ভঙ্গি ভালো, আলোতর ভঙ্গিতে আলোকিত হবে। যদিও আমরা চেষ্টা করছি, আমরা সাথে সাথে ট্রান্সলেটিং মোডে আছি। হ্যাঁ, এটা কিন্তু শুধু আমি আর দু একজনে যাতে না বোঝে, এই জন্য আমাদেরও নৈতিক দায়িত্ব আছে, এগুলো আরো বেশি ফোকাস যাতে হয় সেই কাজটি আমাদের করতে হবে। কোনো ব্যাপার না, এটাই। এডুকেশন কোনো ব্যাপার না, এটা আমরা রেন্ডারিং ট্রান্সলেটিং মোড কোনো ব্যাপারই না। কাজেই আলোচনা চলবে, ইংরেজি ভাষায় হোক, তাতে কি হয়েছে, ওটা রেন্ডারিং মুভমেন্টে চলে যাবে। আমরা সুন্দর করে গুছিয়ে বাংলাতে উদ্ভাসিত করতে চাইব। আসলে আমি শেষ কথা বলি, আমাদের অনেক রাত হয়ে গেছে, হুম, সোনার হুম, হুম। বাংলায় অনেক রাত হয়ে গেছে। তো এই জন্যেই আমি আরেকটা কথা বলবো যে ফুটফুটে ফুলেশ্বরী, আমি বলবো ফ্লাওয়ার, কি বলবো, ফ্লাওয়ার মুভমেন্ট, মানে ফুলের মতো একটা নরন আছে রাবিসা মায়ের। আর আমার আপুমনি তো তুলনাহীন, কারণ সে যে কাজ করে, যাদেরকে আনে, কারণ তার নিশ্চয়ই বান্ধবী বা হুম, যা বলতে হতে পারে, যে তাকে নিয়ে এসছে, অভূতপূর্ব। আসলে আমাদের আঙিনা, শিখা মায়ের আঙিনা কিন্তু আজ তরতাজা ভঙ্গি বা উদ্দীপ্ত হয়ে উঠেছে। সেখানে জীবনের কথা বলা হচ্ছে, যুক্তির কথা বলা হচ্ছে, হুম, কুসংস্কারকে উৎখাত করার কথা বলা হচ্ছে, সেখানে বিজ্ঞান মনস্কতার কথা বলা হচ্ছে, সেখানে প্রেমের কথা বলা হচ্ছে, বিশ্ব মানবতার কথা বলা হচ্ছে, ঐকতানের কথা বলা হচ্ছে। সেখানে আমরা সোনার পৃথিবী একটি মাত্র দেশ, সবুজময় দেশ, সেখানে আমরা আছি। এবং আধ্যাত্মিকতার একটু প্রলেপন দিয়ে আমি কথা শেষ করব। যেমন আধ্যাত্মিকতা আগেই বলেছি, সেখানে শারীরিক প্রগতি, মানসিক প্রগতি, এবং সবার সঙ্গে প্রেম থাকবে, আন্দাজে আমরা রেগে যাব না, পরশ্রী কাতর হব না, গীবত গাইব না। এটা কিন্তু মৌলিক, কিন্তু আধ্যাত্মিকতার ব্যাপার। এটা হুম, 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 কাজটি, সবাই আমরা আধ্যাত্মিক, কিন্তু যখনই আমরা কিছু যে ফান্ডিং করি, নষ্ট ফান্ডিং হয়, নষ্ট এনার্জি ফান্ডিং হয়, নষ্ট ইচ্ছে ফান্ডিং হয়। একদল কিন্তু ছেঁচড়া মাতব্বর ধর্মের নামে, রাজনীতির নামে, গোষ্ঠীতন্ত্রের নামে, সাংস্কৃতিক অনুষ্ঠান নামে এই কাজগুলো করে। এই জন্য যত সাধারণ মানুষকে, যারা দিন এনে দিন খায়, লেখাপড়া জানে না, তাদেরকেও যুক্তিবাদী করে তোলা যায়, তাহলে সত্য মিথ্যা যাচাই করার শক্তি তাদের আসবে। তারা মেরামত হয়ে, তারা সংস্কৃত হয়ে, একদম কালচার্ড হয়ে, একেবারে অ্যাটাচড উইথ দিস পজিটিভ ট্র্যাক, তারা কিন্তু আলোকিত হবে। তারা নিজের আলোটাকে বুঝতে পারবে, নিজেদের ভুল ত্রুটি বুঝতে পারবে, নিজের অধিকার আদায়ের সংগ্রামটাকে জাগ্রত করতে পারবে। তাহলে কিন্তু আমরা খুঁজে পাবো আলোর ঠিকানা, জ্যোতির ঠিকানা। এভাবে কত কথা আমাদের বলতে হবে, কথার সময় কথা বলতে হবে, এবং নিরেট যুক্তিবাদিতা নিয়ে আমাদের কথা বলতে হবে। আন্দাজে কোনো কথা বলা যাবে না, আন্দাজে আমরা কথা বলবো না। যুক্তিবাদিতা নিয়ে কবিতা পড়বো সেই রকম। ধূপশিখার আঙিনা আমি বিশ্বাস করি এই পৃথিবীতে অন্তত লাইভ প্রোগ্রাম হতে, অনলাইন মুভমেন্ট একটা অভূতপূর্ব প্রক্রিয়া প্রসার। সেখানে শিখা মায়ের যে গবেষণা, শিখা মায়ের যে তরতাজা অভিব্যক্তি, আর পেছনে আমাদের সবসময় সার্বক্ষণিক দিশারি কাণ্ডার হিসেবে আমাদের আপুমনি, শুধু দেখতে সুন্দর নয়, তার মনন সুন্দর, তার দীপান্বিত শক্তি একেবারে মানবিকতাবাদী, যুক্তিবাদী, প্রগতিপন্ন। আর আজকের যে অতিথি, আদর ভরা এক মা, নাফিসা ইসলাম, অভূতপূর্ব তার কণ্ঠস্বর, অভূতপূর্ব তার আবেগ, আমি বলবো সম্বেগ, মানবতার জন্যে। যে 71 সালের যে ওয়ার, সেই বেবিজ, তাদের নিয়ে তার যে মুভমেন্ট, এটা অভূতপূর্ব একটা প্রক্রিয়া আছে আর কি। তো তাকে আমি স্যালুট করি। এভাবে তার মানবতাবাদী আন্দোলন চলুক, আমরা আছি তার সাথে। এই পৃথিবীকে, সোনার পৃথিবী গড়ে তুলতে হবে, এটা কোনো অন্যরকম কিছু করা যাবে না। দিস আর্ট মাস্ট বি উইথ দিস এনলাইটেনিং পাওয়ার, ইটস আওয়ার অসপিসিয়াস বিউটি, আছে একদম স্ট্যাটাস অফ দিস ওয়ার্ল্ড। আমরা উই মাস্ট বাহ! ক্রিয়েট দিস ওয়েব, উই ক্রিয়েট দিস ট্র্যাক অনলি ফর হিউম্যানিজম, অনলি ফর humanism, only for humanism. This is our extreme বাসনা। অসাধারণ, অসাধারণ, অনবদ্য, অনবদ্য। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।
ধূপশেখার আঙ্গিনা আজ সত্যি গর্বিত, আনন্দিত এত গুণীজনকে নিয়ে আজকের আমাদের প্রোগ্রাম। ডক্টর সন্দীপক মল্লিক যে বললেন নাফিসাকে নয়ন ভরা জল, সত্যি গানটির কথা মনে হয়ে গেল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, আঁচল ভরা তোমার প্রতিভা। তা আমরা তোমার সেই ফুল, সেই প্রতিভাকে আমরা নিব। তোমার নয়ন ভরা জল এবং আঁচল ভরা ফুল তোমার এই প্রতিভাটা আজকে ধূপশিখার আঙ্গিনায় সবার মন কেড়ে নিয়েছে, সকল দর্শকের মন কেড়ে নিয়েছে। আমরা আশা করব তোমার উত্তরোত্তর সফলতা কামনা করব। অনেক অনেক দোয়া থাকলো তোমার জন্য এবং তুমি আমাদের সাথে সবসময় থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমি নাফিসা, তুমি একটু আনমিউট করে বলতে পারো আজকের এই প্রোগ্রামটা তোমার কেমন লাগলো এবং সবাইকে একটু শুভেচ্ছা বাণী জানিয়ে দাও। Nafisa, I'll just translate what Mom was saying. So there is a song called কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের song নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, আঁচল ফুল ভরা ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল। মানে চিন্তা নয়ন করছি ভরা জল মানে your eyes are like your eyes are full of tears, or like I guess jol is like pani. Yeah. And achol bhara phul, like, you know, achol is full of flowers, right? So Yes, Mom like was saying that you know, your eyes are teary, like your eyes are full of tears, and your achol is full of talent, and you are, you know, bringing your achol full of talent into us with humanist power. with humanist power. And so we are receiving your talent and you know, compassion and your you know, humanist power, and just expressing her gratitude. Thank you so much, Rahi. Thank you so much, everybody here, for inviting me into this space. This is, you know, like all I want is to share, you know, the practices that I've learned that have changed my life, have changed many people's lives. And I really want that for our community. And I'm so grateful. This was such a pleasure and a deeply healing experience for me. So হ্যাঁ, রাহি নাফিসা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছে অফ কোর্স, এবং বলছে যে এই ও শুধু মানে শেয়ার করতে চায়, শেয়ার তো বোঝাই যায়, তাই না? ও যত কিছু শিখেছে, যে টুলস, রিসোর্সেস, মেন্টাল হেলথের জন্য যেসব প্রক্রিয়া এবং বিভিন্ন রকম লাইক প্র্যাকটিসেস, ও সবকিছুই ও যেটা মানে ও শুধু চায় যে শুধু শেয়ার করবে সবার সাথে এবং ও বাংলাদেশি কমিউনিটির সাথে, এবং ওর উইশ হচ্ছে যে ফিউচারে যেন আমাদের পুরো বাংলাদেশি কমিউনিটি যেন সবার কাছে এই রিসোর্স গুলা থাকে, যেগুলা আমরা অনেক সুযোগ পাচ্ছি শিখার। সো ও এই অনুষ্ঠানে এসে অনেক গ্রেটফুল ফিল করছে, এবং যে ওর জন্য এটা একটা হিলিং এক্সপিরিয়েন্স ছিল। সো ইয়া, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরাও আসলে অনেক বললাম না, গর্বিত এবং আনন্দিত নাফিসার মতো একজন অতিথিকে আজকে পেয়ে, যে এত সুন্দর করে বিশ্লেষণ করলো। লাস্টে আমাদের সাথে আরো কয়েকজন এসে যুক্ত হয়েছেন। নাজমাতুল লায়লা, একজন কবি, উনি বলেছেন অসাধারণ গুরুত্বপূর্ণ কথা ও অনুষ্ঠান দেখছি, ভীষণ ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা লায়লা আপু। আমাদের সাথে একজন প্রফেসর আছেন, না সরি প্রফেসর না, ওনার নামটা একটু ভাস্বর দে, হ্যাঁ ভাস্বর দে, উনিও সুন্দর কমেন্টস করে, স্টিকার কমেন্টস করেছেন। সবাইকে আজকে সকল অতিথিদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্টসের জন্য। রাহিকে অনেক অনেক ভালোবাসা। রাহি বলো। সো এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। বলছিল আগে যে আসলে এই কনভারসেশনটা অনেক বড় এবং এটা আমরা কন্টিনিউ করে যাব। আজকে শুধুমাত্র শুরু, এবং হোপফুলি আপনারা নিজেরাও
আমরা যে আমাদের আলোচনা শুনে যেন আপনারাও ইন্সপায়ার্ড ফিল করেন, যেন এই হুম। আলোচনাটা আপনারা আপনাদের বন্ধু-বান্ধবের সাথে করতে পারেন এবং আপনারাও মানে হয়তো গুগল করতে পারেন যে ব্রেথ ওয়ার্ক, গুগল করতে পারেন মেডিটেশন, গুগল করতে পারেন মানে আপনারা নিজেদের মানসিক সুস্থতার জন্য স্টেপ নিবেন। হোপফুলি এই শোটা আপনাদেরকেও বলবে যে আমার মানসিক সুস্থতার জন্য আমি কি করছি আজকে? এই প্রশ্নটা যেন আপনারা করেন এবং ওইটার জন্য আপনারা অ্যান্সার খোঁজার চেষ্টা করেন। আমরা তো আসলে একটা শোর মধ্যে পুরা সবাই সবকিছু শেয়ার করতে পারবো না। কিন্তু আমরা এটাই শেয়ার করতে চাই যে আপনারা এটা আপনার এই পাওয়ার আছে যে আপনার মানসিক সুস্থতার জন্য ওই স্টেপটা নেয়ার জন্য। এটা যে লাইভ হচ্ছে যে ফেসবুকের যে লিঙ্কটার মধ্যে ওখানের কমেন্টের মধ্যে আমি নাফিসার যে অর্গানাইজেশনটা বাংলাদেশ চিলড্রেন অফ 1971 ওইটার লিঙ্কটা শেয়ার করছি এবং অলসো আরেকটা রিসোর্স শেয়ার করছি বাংলাদেশি Bengali mental health. Yes, but Bengali mental health movement. ওই ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ফেসবুকের কমেন্টের মধ্যে আছে, সো আপনারা ওখানে থেকেও অনেক কিছু শিখতে পারবেন। Yeah, and thank you again, Nafisa, for joining us. I think Amu's net got disconnected. Okay, she's back here. তো আম্মু আমি যে শেয়ার করলাম যে আমি দুইটা লিংক শেয়ার করেছি তোমার ফেসবুক পেজের যে এই ফেসবুক লাইভের যে কমেন্টের মধ্যে নাফিসার অর্গানাইজেশন, আরেকটা হচ্ছে বেঙ্গালি মেন্টাল হেলথ মুভমেন্ট। অনেক কিছু বাংলায় ওরা ওইরকম গ্রাফিক্স ক্রিয়েট করে যেখানে ইংলিশে এবং বাংলায় সবকিছু মানে লেখা থাকে, মানে সব রিসোর্স গুলো বাংলাতেও মানুষ অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী পর্বে হয়তো আমরা শুক্রবারের পরিবর্তে রোববারেও প্রোগ্রামটা করতে পারি, আপনারা দেখবেন, অথবা আমরা আবারও শুক্রবারে ফিরে যেতে পারি। এই ২টি শুক্রবারে একটু সমস্যা ছিল, যার জন্য গত শুক্রবারে আমরা করতে পারি নাই, না করে রোববারে করেছি। আর এই শুক্রবারেও আসলে রমজান মাস যাচ্ছে, তো এই জন্য মানে একটু শিডিউলটা একটু বেশ কম হচ্ছে। নেক্সট টাইম ইনশাল্লাহ ঠিক করে নেব। আর আপনারা সবাই সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে যে রাহি, নাফিজা এবং ডক্টর মল্লিক সবাইকে জানাচ্ছি ধূপশিখার আঙ্গিনা থেকে অনেক অনেক